ইউনিভার্সাল লিমিটেড হ্যাজ ইটস হেড অফিস ইন কলকাতা। এই ইউনিভার্সাল কোম্পানির, ঠিক আছে, ইউনিভার্সাল কোম্পানি আছে না, এর হেড অফিস কোথায় আছে? কলকাতায় আছে। আর ব্রাঞ্চ কোথায়? হলদিয়া। অল পারচেসেস, পুরো সেম অঙ্ক, কোনো সমস্যা নেই। অঙ্কগুলো একই ধরনের অঙ্ক, একই মানে একই ধরনের হবে, দেখবি কোনো আলাদা হবে না। শুধু এই অঙ্কগুলোতে মনে রাখতে হবে কোনটা কোথায় বসে, ব্যাস, তাহলে অঙ্ক হয়ে যাবে। বলছে অল পারচেসেস আর মেড বাই হেড অফিস। হেড অফিস সমস্ত গুডস পারচেস করবে এবং পারচেস করে সেই গুডস গুলো কাকে পাঠিয়ে দেবে? ও ব্রাঞ্চকে পাঠিয়ে দেবে। বলছে কস্ট প্লাস 25%, মানে কি, কস্টের চেয়ে 25% অতিরিক্ত দামে পাঠাবে। অল ক্যাশ রিসিভ বাই ব্রাঞ্চ, ব্রাঞ্চ যত টাকা ক্যাশ রিসিভ করবে ইজ ডিপোজিটেড টু দ্য হেড অফিস অ্যাকাউন্ট, হেড অফিসের অ্যাকাউন্টে টাকা ফেলে দেবে। অ্যান্ড ইন হলদিয়া ব্রাঞ্চ অফ দ্য হেড অফিস ব্যাংক। ঠিক আছে, তো সুন্দর কথা বলে দিয়েছে। দ্য ব্রাঞ্চ মেনটেন আ সেলস লেজার, ব্রাঞ্চ মেনটেন করে সেলস লেজার অ্যান্ড আদার নেসেসারি সাবসিডি বুকস, বাট দ্য ফলোইং ইনফরমেশন পার্টেইনিং টু দ্য ব্রাঞ্চ হ্যাজ বিন কালেক্টেড ফর দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর 2021। কি বলেছে? স্টক, দেখ ভালো করে বুঝবি কিন্তু অঙ্ক তাড়াহুড়া করে এই 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 জায়গাটায় ভুল হবে, এই জায়গাটায় ভুল হবে, ভালো করে শুনবি। ভুলের জায়গাগুলো ধরাচ্ছে, ভুলের জায়গাগুলো ধরাচ্ছে, কোথায় ভুল হতে পারে। দেখ, স্টক, ওপেনিং স্টক দিয়েছে, কত টাকা দিয়েছে? 96। কিন্তু কি প্রাইস দিয়েছে বল, অঙ্কটায় কি প্রাইস দিয়েছে? তোর তো ইনভয়েসের অঙ্ক, কস্ট প্রাইস দিলে হবে না। এটাকে কস্টটাকে কোথায় নিয়ে যেতে হবে? ইনভয়েসে নিয়ে যেতে হবে, মনে থাকবে তো? শুনলি তো? কস্টটাকে ইনভয়েসে নিয়ে যেতে হবে। নেক্সট কি বলেছে? স্টকের ক্লোজিং ব্যালেন্স 80,000 টাকা দিয়েছে, কষ্ট দিয়েছে, এটাকে ইনভয়েসে নিয়ে যেতে হবে। স্যার আগের অঙ্ক করিনি, আরে আগের অঙ্ক ইনভয়েস বলে দিয়েছিল, ভালো করে দেখবি। কোন অঙ্ক ইনভয়েস বলবে, কোন অঙ্কে কস্ট বলবে। কস্ট বললে ইনভয়েস নিয়ে যেতে হবে, আর ইনভয়েস বলতে কিছু করার দরকার নেই। ঠিক আছে তো? তাহলে গুডস রিসিভ ফ্রম হেড অফিস, হেড অফিসের থেকে গুডস পেয়েছে ব্রাঞ্চ, ইনভয়েসে বলেছে 3,80,000, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ক্যাশ সেল বলেছে, ক্রেডিট সেল বলেছে, ডিসকাউন্ট অ্যালাউড বলেছে, ব্যাড ডেট বলেছে, ব্রাঞ্চ কত খরচা করেছে সেটাও বলে দিয়েছে। ঠিক আছে তো? বলছে ব্রাঞ্চ ডেটার্সের ক্লোজিং বলে দিয়েছে, ব্রাঞ্চ ডেটার্সের ওপেনিং বলেছে। এবার অঙ্কটা আরম্ভ। বলছে ইন দা বুকস অফ হেড অফিস প্রিপেয়ার হলদিয়া ব্রাঞ্চ অ্যাকাউন্ট। ঠিক আছে তো? মন দিয়ে শুনবি। কি লিখবো? অ্যাকাউন্টের নাম কি বলেছে? হলদিয়া ব্রাঞ্চ অ্যাকাউন্ট খুলতে বলছে, হলদিয়া ব্রাঞ্চ অ্যাকাউন্ট। ডেবিট, ক্রেডিট। ঠিক আছে, একদম সেম লেখা লিখতে হবে, পুরো মনে রাখতে হবে। টু ওপেনিং ব্যালেন্স অফ অ্যাসেটস, লেখ। কি কি ছিল পর, কি কি ছিল বল? ওপেনিং ব্যালেন্স অফ অ্যাসেটস মানে কি কি ছিল? স্যার স্টক ছিল, স্টক। ঠান্ডা মাথায় বলবি। আচ্ছা সুমন বল, স্টক কত হবে? স্টক কত ছিল বল? ওপেনিং স্টক কত ছিল? ওপেনিং স্টক কত ছিল বল? ওপেনিং স্টক কত ছিল বল? 96,000 টাকা, তাই তো? এইবার 96,000 টাকা লিখলে হবে? এটাকে ইনভয়েসে নিয়ে দাও। তাহলে এই দেখ, আমি একটু রাফ দেখাচ্ছি, এটা জাস্ট রাফ দেখাচ্ছি, রাফ দেখে মুছে দিচ্ছি বা এমনি দেখাচ্ছি। দেখ, আমরা কি জানি আমাকে কোন প্রাইস দেখাতে হয় বল? ইনভয়েস। ইনভয়েস, ইনভয়েস বের করার নিয়ম কি? কস্ট প্রাইস সঙ্গে লোড যোগ করলে ইনভয়েস হয়, হ্যাঁ কি না? লোড মানে লোডিং। কস্ট কত বলেছিল? 96,000 টাকা। আর লোডিং এর পার্সেন্টেজ কি বলেছে বল? স্যার লোডিং বলেছে, দেখ পর পর প্রথম লাইনে বলেছিল কস্টের উপর 25%, তাই তো? তাহলে কস্টের উপর 25% মানে ডাইরেক্ট 25% হবে। তোর টাকাটা কিসে দিয়েছে? কস্টে। পার্সেন্টেজ কে দিয়ে? কস্টে, দুটোই তো সেম। তাহলে 25% ইন্টু 96, তাহলে বুঝছিস তো? তাহলে কত হলো বল? 1,20,000। করে দেখ একবারে 1,20,000 টাকা হচ্ছে। বুঝলি অঙ্কটা? এইগুলো ছোট ছোট মিস্টেক হয়, না দেখবো ধর স্টক দিয়ে চলো বসিয়ে দিই, ওরকম করলে হবে না, কিন্তু বুঝে করতে হবে, দেখে নিতে হবে। 1,20,000, তাহলে এখানে কি লিখবো? স্টকে লেখ 1,20,000। বোঝা গেল কি করলো, কি করে করলাম 1,20,000? ওটা করে দেখিয়ে দিলি, তাহলে অন্যান্য অঙ্কতে বাড়িতে তোগুলো হোমওয়ার্ক দেবে, এই প্যাটার্ন গুলো পাবি, কিন্তু সব পাবি এগুলো। স্টকের পর কি বলেছে? দেখ স্টকের পর কি লিখতে হয় স্যার? ডেটার্স। খোঁজ নিচে দেখ, নিচে দেখ, দেখ ডেটার্স এর ওপেনিং কত ছিল বল? 1,000 টাকা, লেখ স্টকের নিচে লেখ ডেটার্স 1,000 টাকা। পেটি ক্যাশের ওপেনিং বলেছিলাম কিছু না স্যার? নেই, তাহলে এই দুটোই হবে। 1,20,000 আর 1 যোগ করে কত হচ্ছে? 1,21,000।
নেক্সট বলবো, ঠিক আছে নেক্সট বলবো। তারপর কি লিখতাম বল, মনে আছে তো? টু গুডস এন্ড টু ব্রাঞ্চ, টু গুডস এন্ড টু ব্রাঞ্চ। বল কি বলেছে? ইংলিশের লাইনটা ভালো করে পড়ি, খাপড়ে যাওয়ার ব্যাপার নেই, ইংলিশটা ভালো করে পড়। কি বলছে? গুডস রিসিভ ফ্রম হেড অফিস, হেড অফিস থেকে গুডস পেয়েছে, হেড অফিস থেকে গুডস পায়, ব্রাঞ্চ, এটাই তো গুডস এন্ড টু ব্রাঞ্চ। কত টাকা দিয়েছে? এটা ইনভয়েস বলে দিয়েছে, দেখি যদি কস্ট বলতো তাহলে ইনভয়েসে নিয়ে যেতে হতো। লাইক 3,80,000। ক্যাশ সেলস, এবার কি বলছে? ক্যাশ সেলস তো বলার অপেক্ষা রাখে না, এই মেথডে ক্যাশ সেল কোথায় লিখতাম? কে দিকে লিখতাম বলতে পারে, বাই রেমিটেন্স বলে ক্যাশ সেলস লেখ লেখ। কি সমস্যা হয় জানিস তো? দেখ এই মেথডটা খুব ইজিলি পেরিয়ে যাচ্ছে এখন। এরপরে যখন আরেকটা মেথড করবি না, তখন দুটো মেথডের মধ্যে গুলিয়ে যায়, এই জন্য তোকে বাড়িতে বারবার করে দেখতে হবে। জানিস আমি তোকে একটা কথা বলেছি, একটা ভালো জিনিস বলছি। এই ধর এই অঙ্কটাই তোকে দিয়ে দিল, তাহলে এই মেথড করছিস, বললো কি অন্য আরেকটা মেথড, একই অঙ্ক দুটো মেথডে করা, বুঝতে পারলি তো কি বললাম? তাহলে তোকে মেথডটা শুধু জানতে হবে, কোনটা কোনটা কোথায় বসছে, এগুলো তোকে জানতে হবে। কিন্তু কি করতে হবে? বাড়িতে ভালো করে প্র্যাকটিস করতে হবে। কি লিখবো? লেখ বাই রেমিটেন্স অ্যাকাউন্ট, লেখ বাই রেমিটেন্স অ্যাকাউন্ট, লিখেছিস তো? কি লিখবো প্রথমে? ক্যাশ সেলস, কত টাকা দিয়েছে ক্যাশ সেলস? তার নিচে কি লিখতে শিখেছি তোকে বল, কি লিখতে শিখেছি বল? কালেকশন। কালেকশন কোশ্চেনে বলেছে, হ্যাঁ কি না বল? কোশ্চেনে দেখতে পাচ্ছি কালেকশন, না স্যার কালেকশন দেখতে পাচ্ছি না। আর কি শিখেছি? কালেকশন বলে না দিলে কি করতে হয়? ডেটার্স অ্যাকাউন্ট খুলতে হয়। চ ওয়ার্কিং সাইড লেখ ব্রাঞ্চ ডেটার্স অ্যাকাউন্ট। ডেবিট ক্রেডিট, ডেটার্স অ্যাসেট বাড়বে ডেবিটে, কমবে ক্রেডিটে। ডেটার্স এর ওপেনিং ব্যালেন্স কত ছিল লেখ? টু ব্যালেন্স বিটি কত ছিল? 1,000। ওপেনিং ব্যালেন্স 1,000 টাকা, ক্লোজিং ব্যালেন্স কত? ক্লোজিং ব্যালেন্স ও বললো 3,000 টাকা, ঠিকই বলেছে, ক্লোজিং ব্যালেন্স 3,000 টাকা, ঠিক আছে। এবার কি বলেছিল? ক্রেডিট সেল, জানিস তো ক্রেডিট সেল কোন দিক বসে? ক্রেডিট সেল ডেবিট দিকে বসবে, লেখ 1,72,000 লেখ ক্রেডিট সেলস। ক্রেডিট সেল কত হলো বল? 1,72,000, ঠিক আছে। নেক্সট ডিসকাউন্ট অ্যালাউড কোথায় বসে জানিস তো? ডেটার্স এর ক্রেডিটে, লেখ বাই ডিসকাউন্ট অ্যালাউড, বল কত ছিল? 4,000। নেক্সট কি বলেছে বল? ব্যাড ডেট কোথায় বসবে? ডেটার্স এর ক্রেডিটে, লেখ বাই ব্যাড ডেট 2,000। নেক্সট কি বলেছে? আর কিছু আছে না স্যার? তুমি দেখতে পাচ্ছি ব্যালেন্স কর, শেষ। ডেটার শেষ, ব্যালেন্স কর। 1,72,000 আর 1,000 যোগ করে কত হচ্ছে? 1,73,000। সেই 1,73,000 এখানে লেখ। 1,73,000 থেকে 3 বাদ দিলে কত হলো? 1,70,000। আর 1,70,000 থেকে 6 বাদ দিলে 1,64,000। এটা হলো কালেকশন। লেখ বাই ক্যাশ অ্যাকাউন্ট ব্র্যাকেটে ব্যালেন্সিং ফিগার, করতে পারছি 1,64,000 পুরো? লেখ ওপরে লিখে দে কালেকশন 1,64,000। যোগ বিয়োগ করে বাইরে পাঠা 3,80,000 টাকা। নেক্সট কি বলেছে দেখ পর, হলো ব্রাঞ্চ এক্সপেন্সেস পেড, কত টাকা দিয়েছে? 22,000। ব্যাস, এই টাকাটা হেড অফিস পাঠিয়ে খরচা করার জন্য, ঠিক আছে তো?
এখন তুই বলতে পারিস আগের দিন একটা অঙ্ক করেছিলাম, মনে আছে? শোন এই শোন শোন, আগের দিন একটা অঙ্ক করেছিলাম, মনে মনে করার চেষ্টা কর। ওখানে কি বলেছিলাম? ব্রাঞ্চ এক্সপেন্সেস বা পেটি এক্সপেন্স পেড বাই ব্রাঞ্চ যদি হয় সেটা আসবে না, লিখেছিলাম। ব্রাঞ্চ যেই খরচাটা হবে সেই খরচাটা আসে না, হেড অফিস এরকম মানে সেটা আসে। এখন আমি কি করে বুঝবো ব্রাঞ্চ? আমি এরকম অ্যানালিসিস করতে তো লিখে ওপেনিং ক্লোজিং নেই। তার মানে আমি কি বলতে পারি? হেড অফিস যেই টাকাটা বানিয়ে ব্রাঞ্চ সেই টাকাটা খরচা করছে, ওপেনিং ক্লোজিং তো নেই। তো এগুলো বুঝতে হবে, তুই করতে করতে বুঝতে পারবি। তাহলে লিখবো কি, টু ব্যাংক অ্যাকাউন্ট, লেখ কি লিখবো? এক্সপেন্সেস কত টাকা? 22,800 টাকা। ক্লোজিং গুলো লেখ। লেখ বাই ক্লোজিং ব্যালেন্স অফ অ্যাসেটস, লেখ। স্টক, স্টক কত হবে বল? ক্লোজিং স্টক কত ছিল? ছিল 80,000 টাকা। তাহলে এটা কত হবে বলতে পারবি? 80,000 টাকা কষ্টে ছিল, এটা ইনভয়েস নিয়ে যেতে হবে। তাহলে আমার লোড কত ছিল বল? 25%। লাস্ট ইয়ার 25% বলে কত হয়? 20,000। তাহলে কত ছিল? 1 লাখ। বুঝছো? ডাইরেক্ট মুখোমুখি করে দিলাম, কিন্তু পরীক্ষায় অবশ্যই করে দেখাতে হবে তোকে 1 লাখ টাকা কি করে বেরোলো। এমনি বুঝেছিস তো? হ্যাঁ, রাফ রাফ রাফ। হ্যালো। হ্যাঁ, ওই এসিটা একটু প্রবলেম হয়েছিল, তুমি তো ছিলে না, কেদারনাথ গেছিলে তো। তো কবে আসবে? ওই যে আমি চালাচ্ছি তো একটু বলবে। না, আমাদের চা বানানো ম্যাগি বানানো সব শিখে গেছি। খেলা করবো তো আমি। কি বলছিলে? দুজনে একসাথে করতে হবে না? তাই তো গ্রাজুয়েশনে কি স্যার ছিল, ওরা বলছিল যে যখন ক্লাসে করতেন প্র্যাকটিস টিচারের জন্য ইয়ে করছিল, কিন্তু ওরা দিয়ে অ্যাপ্লাই করে গেছিল। যেটা বলছিলাম কি হলো বল, তাহলে বুঝতে পারি তো? হ্যাঁ, তোকে পরীক্ষায় ওয়ার্কিংস করে দেখাতে হবে। সে তুই ওয়ার্কিংসে কর বা এই অঙ্কের স্টকের পাশে লিখে দেখা, তাহলেও হবে, করলেই হবে। তাহলে স্টক কত হলো? 1 লাখ টাকা। আর ডেটার্স এর ক্লোজিং বলেছিল কোশ্চেনে, বল কত? 3,000। তাহলে কত হলো? 1,03,000 হয়ে গেল। শোন, অঙ্ক শেষ কিন্তু, এদিক শোন, হ্যাঁ তুইও শোন। আগের অঙ্ক এই অঙ্ক বুঝছিস, অঙ্ক শেষ। যদি তোকে কস্ট প্রাইসের অঙ্ক বলতে এইটুকুই তো শেষ, কিন্তু এটা কিসের অঙ্ক? তাহলে কি করতে হবে? শুধু লোড গুলো ট্রান্সফার করতে হবে। দেখ লোড, তুই আগে বল অঙ্ক করে, আগে লোড কার কার ওপর হবে? দাঁড়া 1 মিনিট। লোড কার কার উপরে? দেখ এদিক দেখ স্টক, আমি দেখ মার্ক করছি, এই স্টকের লোড হয়। গুডস সেন্ট টু ব্রাঞ্চ এর উপর লোড হবে। আর কার উপর লোড হবে? এই ক্লোজিং স্টকের উপর লোড হবে। এই অঙ্কে আর কিছু আছে? এই অঙ্কে আর কিছু নেই। তাহলে লোড কার উপর হয় ভালো করে শুনবি। হেড অফিস ব্রাঞ্চকে যেই গুডস পাঠাবে ওই ওপর। ব্রাঞ্চ যেই গুডস কাস্টমারকে বেচবে তার উপর লোড হয় না, শুনলি তো? ব্রাঞ্চ যেই গুডসটা কাস্টমারকে বেচবে তার উপর লোড হয় না, কখনো মাথার মধ্যে এই ভুলটা আনবি না। আমাকে অনেকে জিজ্ঞাসা করছে সেলের উপর লোড হয় না, সেলের উপর লোড হয় না। লোড কার উপর হয়? হেড অফিস যেই গুডসটা ব্রাঞ্চকে পাঠাবে ওই জিনিসের উপর লোড হয়, অন্য জিনিসের উপর লোড হবে না, মনে রাখবি। বলার চেষ্টা করবি না এটা। লোড, তাহলে কি হবে? লোডটাকে এইট দিকে লেখ, বাই ওপেনিং স্টক রিজার্ভ, লেখ বাই ওপেনিং স্টক রিজার্ভ। কত হবে জানিস তো? তুই নিজেও জানিস, তোরা প্রত্যেকে জানিস। আমি বলবো কত হবে ওপেনিং স্টক রিজার্ভ, তুই বলতে পারবি? 24,000 টাকা। ও 24,000 টাকা কি সুন্দর ভাবে বলেছে, সত্যি তো 24,000 টাকা ঠিকই তো বলেছে। 24,000 টাকা খুব সুন্দর ভাবে বলেছে। স্যার কি করে করলো? এদিক টাকা দু রকম ভাবে বলা যায়। এদিক টাকা 1,20,000 টাকা ইনভয়েস, আর কস্ট কত বলেছিল কোশ্চেনে? 96। তাহলে 1,20,000 থেকে 96 24,000 হয়, বুঝেছিস? এইভাবে তো করতে পারি। আর না হলে না স্যার আমি যদি এইভাবে করি 1,20,000 ইন্টু কত পার্সেন্ট ছিল? 25/100, একই ব্যাপার। 24,000 টাকাই হবে, আমি করে দেখাচ্ছি।
1,20,000 ইন্টু 25/125 কত টাকা? 24,000 টাকা। ক্লিয়ার? একই রকম গুডস ইন্টু ব্রাঞ্চ লেখ বাই গুডস ইন্টু ব্রাঞ্চ বাই গুডস ইন্টু ব্রাঞ্চ কত টাকা? 3,80,000 ইন্টু 25/125 কত হচ্ছে? 76,000। লাস্ট শুধু ক্লোজিং স্টকের উপর রিজার্ভ হবে ডেবিটে। টু ক্লোজিং স্টক রিজার্ভ কত টাকা? 1,00,000 ইন্টু 25/125 কত হচ্ছে? 20,000। যোগ বিয়োগ কর, অঙ্ক শেষ। যোগ বিয়োগ কর দেখি কত হচ্ছে? 3,80,000 প্লাস 24,000 প্লাস 76,000, ঠিক আছে তো? প্লাস 1,03,000 কত হচ্ছে? 5,83,000। ঠিক আছে, মিলেছে। লেখ 5,83,000। তার থেকে মাইনাস করে এগুলো একটা করে। 1,21,000 মাইনাস 3,80,000 মাইনাস 22,800 মাইনাস 20,000 কত হচ্ছে? 39,200। এটাই হচ্ছে অ্যান্সার। লেখ টু জেনারেল পিএল। লেখ টু জেনারেল পিএল অ্যাকাউন্ট। কি লিখবি? প্রফিট অন ব্রাঞ্চ। ঠিক আছে, কত টাকা? 39,200 টাকা। কোন অঙ্কটা করছি? 3 দাগের অঙ্কটা বলছে রমেশ অ্যান্ড সন্স অফ কলকাতা হ্যাজ আ ডিপার্টমেন্টাল স্টোর উইথ 2 ডিপার্টমেন্ট পি অ্যান্ড কিউ। মানে রমেশ অ্যান্ড সন্স এর দুটো ডিপার্টমেন্ট আছে, একটা পি আর একটা কিউ। ফ্রম দ্য ফলোইং পার্টিকুলার প্রিপেয়ার আ ডিপার্টমেন্টাল ট্রেডিং এন্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার 31 ডিসেম্বর 2021। ডিপার্টমেন্ট পি আর ডিপার্টমেন্ট, চলো আগে দাগটা কেটে নিই। লেখো ইন দ্য বুকস অফ রমেশ অ্যান্ড সন্স। প্রথমে লেখো ইন দ্য বুকস অফ রমেশ অ্যান্ড সন্স। লিখলাম ইন দ্য বুক অফ রমেশ অ্যান্ড সন্স। ঠিক আছে, তার নিচে লিখবো ডিপার্টমেন্টাল ট্রেডিং অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ডেড। কত ফর দ্য ইয়ার কত ছিল দেখো? 31শে ডিসেম্বর 2021। 31/12/21। দুটো ডিপার্টমেন্টের ঘর করছি। ডেবিট সাইড, ক্রেডিট সাইড। দুটো ডিপার্টমেন্ট কি ছিল? ডিপার্টমেন্ট পি আর একটা কিউ। তাহলে এখানে লিখবো পি ডিপার্টমেন্ট, এখানে লিখবো কিউ ডিপার্টমেন্ট। এখানে লিখবো পি ডিপার্টমেন্ট, এখানে লিখবো কিউ ডিপার্টমেন্ট। তো প্রথমে যেমন নর্মাল অঙ্ক করেছিল, কিছু নেই অঙ্কের মধ্যে। প্রথমে লেখো ওপেনিং স্টক 40,000 25,000। লেখো টু ওপেনিং স্টক 40,000 25,000। পারচেস 2.5 লাখ আর 2 লাখ। লেখো পারচেস 2.5 লাখ আর 2 লাখ। পারচেস 2.5 লাখ আর 2 লাখ। তারপরে স্যালারি, স্যালারি আসে পিএল এ 60,000 45,000। স্যালারি পিএল এ লেখো 60,000 45,000 পিএল। টু স্যালারি পিএল এ লেখো 60,000 আর 45,000।
ওয়েজেস ট্রেডিং এর ডেবিটে লেখো 30,000, দুটো ঘরে 30,000 লেখো, টু ওয়েজেস 30,000, টু ওয়েজেস 30,000। সেলস ট্রেডিং এর ক্রেডিট লেখো 4.5 লাখ আর 3.5 লাখ। সেলস 4.5 লাখ আর 3.5 লাখ। আদার এক্সপেন্সেস পিএল এ লেখো 10,000 10,000, পিএল এ ডেবিটে লেখো টু আদার এক্সপেন্সেস 10,000 10,000। মেশিন তো আসলে মেশিনের ডেপ্রিসিয়েশন হয়, নিচে দেখো ডেপ্রিসিয়েশন বলেছে কত পার্সেন্ট, নিচে বলেছে তোমার ডেপ্রিসিয়েশন দেখো বলেছে তোমার 20% পার না বছরে 20%, তাই তো? তাহলে 2 লাখ টাকার 20% বলেছে তুমি 20,000 মানে টু ডেপ্রিসিয়েশন দেখো, টু ডেপ্রিসিয়েশন অন মেশিনারি 20,000 টাকা, টু ডেপ্রিসিয়েশন অন মেশিনারি। কত লিখবো? 2 লাখের 10%, দুটো করে 20,000 টাকা হবে। তাহলে দুটো ডিপার্টমেন্টে মেশিনের ভ্যালু ছিল 2 লাখ টাকা। নেক্সট ক্লোজিং স্টক কত বলে? 35,000 40,000 লিখে দাও। ক্লোজিং স্টক 35,000 40,000। ট্রেডিং এর কেইটে লিখো বাই ক্লোজিং স্টক 35,000 আর 40,000 হয়ে গেল। এবার দেখ কি বলছে, অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্সেস 10,000 টাকা আর অ্যাডমিনিস্ট্রেটিভ মানে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস পিএল এ আছে, পিএল এ ডেবিটে লিখো টু অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস, পিএল এর ডেবিটে লিখো টু অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস, টু অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস 10,000 টাকা ছিল, বলছে এটা সেল রেশিও করো। সেল কত ছিল? 4,50,000 আর 3,50,000, মানে রেশিও করলে 45 আর 35। আরো ছোট করলে 5 দিয়ে কাটলে 9 আর 7, 9:7 এ ভাগ করো। 10,000 টাকাকে 9:7 এ ভাগ করো। তো 10,000 টাকা থেকে 9:7 এ ভাগ করলে কত হচ্ছে দেখো, 10,000 ডিভাইডেড বাই 16 ইন্টু 9 কত হচ্ছে? 5625, 4375। হয়ে গেল। আর কি ছিল? জেনারেল ইলেকট্রিসিটি এক্সপেন্সেস 20,000। তো ইলেকট্রিসিটি এক্সপেন্স তোমার প্রত্যেকে যেন লাইট পয়েন্টের উপর হয়, লাইট পয়েন্ট হয়েছিল 20 আর 30, মানে 2:3 তে ভাগ করো। তাহলে এটা পিএল এ ডেবিটে লিখো টু জেনারেল ইলেকট্রিসিটি এক্সপেন্সেস। ইলেকট্রিসিটি এক্সপেন্সেস কত টাকা ছিল? 20,000 টাকা। এটাকে 2:3 তে ভাগ করো, 20,000 টাকাকে 2:3 তে ভাগ করো, 8,000 আর 12,000 হয়ে গেল। সব পোস্টিং কমপ্লিট আর লিখে দেবো অবশেষ লিখে দেবো। ট্রেডিং এর গেইটটাকে যোগ করো 4,50,000 35, 4,80,000, 4,85,000। সেটা আবার এই দিক লেখো 4,85,000 থেকে এগুলো বাদ দাও। 4,85,000 মাইনাস 40,000 মাইনাস 2.5 লাখ মাইনাস 30,000 কত হচ্ছে? 1,65,000। এবার ট্রেডিং এর গেইট দিকে দেখো, মানে কিউর ঘরে 3,50,000 আর 40 কত হচ্ছে? 3,90,000। 3,90,000 থেকে যদি তুমি 25,000 টাকা বাদ দাও, যদি তুমি 2 লাখ টাকা বাদ দাও আর 30,000 বাদ দাও, কত হচ্ছে? 1,35,000। লেখো কি এখানে টু গ্রস প্রফিট স্টিম, ঠিক আছে? এটা ট্রান্সফার করে দাও। কেইট দিকে লেখো, পিএল এর কেইটে লেখো বাই গ্রস প্রফিট বিডি। 1,65,000 আর 1,35,000।
এখানে লেখো 1,65,000 আর এখানে লেখো 1,35,000। এখানে লেখো 1,65,000 আর এখানে 1,35,000। মাইনাস করো। 1,65,000 থেকে মাইনাস করবো কত কত? 60,000, মাইনাস করবো 10,000, মাইনাস করবো 20,000, মাইনাস করবো 5,625, মাইনাস করবো 8,000। কত হচ্ছে? 6,137। এবার ডিপার্টমেন্ট কি কত ছিল? 1,35,000 থেকে একটা করে মাইনাস করো, কত করবে? 45,000, মাইনাস করবো 10,000, মাইনাস করবো 20,000, 4,375 মাইনাস করবো আর 12,000 মাইনাস করবো। কত হচ্ছে? 4,3,625। এটাকে লিখবো টু নেট। দেখতে পারলে এই অঙ্কটা কিন্তু কমপ্লিট, ইজি একটা অঙ্ক ছিল, করে দিন, কমপ্লিট করে দিন অঙ্ক। এটা যতদূর মনে হচ্ছে এটা অনলাইন পরীক্ষায় কোশ্চেন ছিল 20 সালে জেনারেল, এটা অনলাইনে কোশ্চেন ছিল। তো দেখ এটাও ছোট অঙ্ক, দেখ 10 নম্বরের অঙ্কটা, এটাও 10-এর অঙ্ক, দেখ কত ছোট অঙ্ক। দেখ কোশ্চেনটা কি বলেছে? এ এন্ড কোম্পানি কলকাতা সেন্ড গুডস অফ দ্য ইনভয়েস ভ্যালু অফ ₹80,000 অন কনসাইনমেন্ট বেসিস। ঠিক আছে, তার মানে কনসাইনার কনসাইনিকে গুডস পাঠাচ্ছে, তার ইনভয়েস বলেছে 80,000 টাকা। দেখ এটা ইনভয়েস 80,000 টাকা বলে দিয়েছে, ঠিক আছে তো। বলছে ইনভয়েস ভ্যালু তৈরি হয়েছে কি করে? বলছে কষ্টের সঙ্গে 33.13% করে হয়েছে। কি বললাম? ইনভয়েস তৈরি হয়েছে কি করে? কষ্টের সাথে 1/3 করে। কষ্টের সাথে 1/3 করেই কিন্তু ইনভয়েস তৈরি হয়েছে, ঠিক আছে। কনসাইনার খরচা করেছে 1800 টাকা, 360 টাকা, আর 1200 টাকা, ঠিক আছে, এই গুডস পাঠানোর জন্য। কনসাইনি কি করেছে? কনসাইনি সোল্ড হাফ অফ দ্য গুডস, কনসাইনি হাফ গুডস বিক্রি করে দিয়ে 50,000 টাকা, ঠিক আছে, সোজাই অঙ্ক, নর্মালি অঙ্ক। এবং ব্যাড ডেট হয়েছে 8,400 টাকা। এবার যদি কোশ্চেনে যদি টেল ক্রেডিয়ার কমিশন থাকে তাহলে ব্যাড ডেট আসবে না, আর যদি অর্ডিনারি কমিশন থাকে তাহলে ব্যাড ডেট আসবে। বলেছিলাম তো, ব্যাড ডেটের কনসেপ্টটা বলেছিলাম, ঠিক আছে তো। তো বি অ্যান্ড কোম্পানি মানে কনসাইনি খরচা করেছে 600 টাকা, 750 টাকা, 840 টাকা। বি অ্যান্ড কোম্পানি মানে কনসাইনি অর্ডিনারি কমিশন পাচ্ছে 5 আর ডেলিগেট পাচ্ছে 2। তার মানে এই অঙ্কে তোর কি আসবে না? ব্যাড ডেটের প্রশ্ন আসার পর আসবেই না ব্যাড ডেট, আমরা শিখিয়েছিলাম। তো বলছে তুমি এই অঙ্কটায় কনসাইনমেন্ট অ্যাকাউন্ট খুলে দাও আর বি অ্যান্ড কোম্পানি মানে একটা কনসাইনি অ্যাকাউন্ট খুলে দাও। তো চ দুটোই করবো এই অঙ্কটায়। 64। আচ্ছা পাঠানো যাবে। তাহলে প্রথমে লিখবো কি? ইন দা বুকস অফ, ইন দা বুকস অফ এ অ্যান্ড কোম্পানি কনসাইনমেন্ট অ্যাকাউন্ট। এদিকে লিখ ক্রেডিট আর এদিকে লিখ ডেবিট, ঠিক আছে তো। ডেবিটে লিখ টু গুডস সেন্ট অন কনসাইনমেন্ট, লিখ। দেখবি ইনভয়েস কস্ট প্রাইজের অঙ্ক দেয় না পরীক্ষায়, ঠিক আছে, কস্ট প্রাইজের অঙ্ক একদমই দেয় না, মানে দেয়ই না কস্ট প্রাইজ। ইনভয়েসের অঙ্কই পরীক্ষায় দেয়, আর ইনভয়েসের অঙ্কই পরীক্ষায় দেয়। আর ইনভয়েসে যেইগুলো টাফ, আমি টাফ গুলো কিন্তু বলে দিলাম কোনগুলো টাফ। আর এইগুলো দেখে অঙ্কটা দেখে বুঝতে কিছুই নেই, নর্মাল অঙ্ক, একদমই নর্মাল অঙ্ক, একদম ইজি অঙ্ক দিয়েছে, ঠিক আছে তো। এখন তুই বলছিস স্যার অনলাইন পরীক্ষা তাই ইজি দিই, তার আগের বছরগুলো দেখবি, দেখে তো বুঝতে হয় একই টাইপের অঙ্ক। ওই অঙ্কগুলো টাফ, আগে যে অঙ্কটা করলাম ব্যাপার টাফ হবে, ভালো করে ওই টাইপের অঙ্ক প্র্যাকটিস করবি। লেটস টু গুড সেন্ট অন কনসাইনমেন্ট। ইনভয়েস তো বলে দিয়েছিল, বল কত বলেছে ইনভয়েস, অ্যামাউন্টটা কত বলেছে বল? 80,000 টাকা। আর অপোজিট সাইডে কি হয়? লোডটা রেকর্ড করতে হয়, লোড কি লিখবো? বাই গুড সেন্ট অন কনসাইনমেন্ট অ্যাকাউন্ট বলে কি লিখবো? লোডিং। লোডিংটা কি বলেছে? বলছে এই যে ইনভয়েস প্রাইসটা তৈরি হয়েছিল,
বলছে যে ইনভয়েস প্রাইসটা তৈরি হয়েছিল কি করে, কস্টের সাথে 1/3 যোগ করে, মানে কস্টের সাথে 1/3 করে, কস্টের ওপর 1/3 করেই ইনভয়েস প্রাইস তৈরি হয়েছিল। তাহলে কস্টের ওপর যদি 1/3 হয় তাহলে ইনভয়েসের উপর কত হয়? 1/4। কস্টের উপর 1/3 হলে ইনভয়েসের উপর কত হয়? 1/4 হয়। একটু বলেন বল। ভিডিওতে বলে এটাও বলতে হবে 33 গুণ 1/3। 33 গুণ 1/3 তো মানে ক্লাস 11 থেকে বাচ্চারা জানে। 33 পূর্ণ 1/3 কেই বলা হয় 1/3। কতবার বলেছিলাম 33 পূর্ণ 1/3 কে বলা হয় 1/3। আরে বাবা, কে নিয়ে 33 পূর্ণ 1/3 মানে কি 100/3। তারপর এটা কি পার্সেন্টেজ, পার্সেন্টেজ মানে কি নিচে 100, 100 কেটে গেল তাহলে কত হলো 1/3। কি আসছে স্টুডেন্ট মানে বলতে হবে। বলি তো তোমার সাথে পারে না হতেই পারে ভাই আস্তে আস্তে ভাই বোন আচ্ছা আস্তে। তাহলে কি বললাম 33 পূর্ণ 1/3 পার্সেন্টেজটাকে আমরা 1/3 বলে থাকি। 33 1/3 পার্সেন্টেজকে আমরা 1/3 বলি। কি করে? এই 33 1/3 কে আমরা ভাঙলে কি হয় 100/3, আর এখানে পার্সেন্টেজ আছে মানে পার্সেন্টেজ নিয়ে চলে গেল, 100 কেটে দিলাম, হয়ে গেল 1/3। ঠিক আছে, তাহলে বুঝতে পারলি। বলে যে কষ্টের ওপর ইনভয়েসের উপর 1/3 মানে কি বলেছে একটু আগে দেখে নি দাঁড়া, কোশ্চেনটা কি বলেছে। এখানে বলেছে এই যে 80,000 টাকা ইনভয়েস তৈরি হয়েছে, কি করে 80,000 টাকা তৈরি হয়েছে, ইনভয়েসটা কি করে তৈরি হয়েছে, বলছে কষ্টের সাথে এত পার্সেন্ট করে, কষ্টের উপর এত পার্সেন্ট করে, মানে 1/3 কার উপর? কষ্টের উপর। কষ্টের উপর 1/3 হলে ইনভয়েসের উপর কত হয়? 1/4 হয়। 1/4 হয়। ঠিক আছে, তার তার আগে 1/4 হয় তো এখানে লেখ লোডিং, লেখ 80,000 1/4 করলে কত হয়? 20,000 টাকা। এবার এটা করার আগে আমি তোদের কনভার্সন ফ্যাক্টরগুলো একটু বলেই দিই। ঠিক আছে, কিছু কনভার্সন ফ্যাক্টর, তাহলে এখানে লিখছি কস্ট প্রাইস, এখানে লিখছি ইনভয়েস প্রাইস বা সেলিং প্রাইস। দেখ, জানিস তো এগুলো, এগুলো দেখে নিস, এগুলো এগুলো জানতে হবে তোর, অ্যাকাউন্টস পড়ছিস, এগুলো জানা উচিত আমাদের প্রত্যেকের। বলছে তোর কস্টের ওপর বলেছে 20%, মানে কত? 1/5। তাহলে ইনভয়েসের উপর কত হয়? 1/6। এবার বলছে ইনভয়েসের উপর বলেছে 20%, মানে কত? 1/5। তাহলে কষ্টের উপর কত হবে? তোকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখিয়ে দিচ্ছে। ঠিক আছে তো, এবার বলেছে কষ্টের উপর বলেছে 33 পূর্ণ 1/3 পার্সেন্টেজ, মানে কত? এটাকে বলা হয় 1/3। তাহলে এটা কত হবে? 1/4। এবার বলছে ইনভয়েসের উপর বলেছে 16.2/3 ইচ্ছা করে বললাম সেন্টেন্সটা 16.2/3 কি বলে জানিস? আমি বলে দিচ্ছি, এটাকে 1/6 বলা হয়। এবার কি করে বললাম? 100কে 16 দিয়ে ভাগ করো। কত হয়? 6 16 96, 1/6। তাহলে 16.2/3 হলো 1/6। তাহলে কষ্টের উপর কত হবে? 1/5। এমন পার্সেন্টেজ পরীক্ষায় যেগুলো তুই জানিসই না পার্সেন্ট, হতেই পারে, হতেই পারে তুই এগুলো এরকম এগুলো এই আমি এগুলো বললাম, এগুলো মুখস্থ করে চলে যায়। টেকনিক আছে, মুখস্থ করতে হয় না। বললো ধর, সাপোজ ধর বললো ইনভয়েসের উপর 40%, ইনভয়েস উপর 40%, ও 40% মানে 40/100। তার মানে কাটলে কত? 4/10 মানে কত হচ্ছে? 2/5। তাই তো হচ্ছে নাকি? 0 0 কাটলাম 4/10, এবার 2 দিয়ে কাটলে 2/5। তাহলে আমাকে এবার এটা বল দেখি, ইনভয়েসের উপর 2/5, কষ্টের উপর কত হবে? এটা তুই বলে দিচ্ছিলি, এক এক করে বাড়িয়ে দিচ্ছিলি, ব্যাপারটা তো এরকম হবে না। টেকনিকটা বল। ইনভয়েসের উপর, ইনভয়েসের উপর যদি 2/5 হয় তাহলে কষ্টের উপর কত হবে? কষ্টের উপর হবে 2/3 হবে। 2/3 হবে। একটা রুল আছে, রুলটা কি জানিস তো? এখানে উপরে যে থাকে, এখানে উপরে দেখ, প্রতিটা উপরে সেম আছে। তুই যখন ডান দিক থেকে বাঁ দিকে আসছিস কি করবো? বিয়োগ করবো। আর বাঁ দিক থেকে ডান দিকে গেলে যোগ করবো। তাহলে কি করবো? কার কার মধ্যে বিয়োগ করলাম? এই দুটোর মধ্যে বাদ দিলাম। যাই পার্সেন্টেজ দিক, এর বাইরে কোনো নিয়ম, এটাই হচ্ছে কনভার্সন ফ্যাক্টর। যাই দিক, এর বাইরে কোনো হবে না। এই 40% যা খুশি পার্সেন্টেজ দিক, এটা হতেই হবে, এটা রুল। মুখস্থ করে কি এমন ধর, এমন তুই কোনো জায়গায় এমন কোনো পরীক্ষা দিচ্ছিস ধর 40% বা 28% দিয়ে দিল, ঠিক আছে তো 15% দিল, তুই কিভাবে করবি? এটা হচ্ছে রুল, এটা হচ্ছে কনভার্সন ফ্যাক্টরের রুলটা বলে দিলাম। এইগুলো মানে আমি জানি না, আমাদের কাছে যারা 11 12 পড়েছিল কস্টিং, আমি এগুলো শিখিয়েছিলাম। আর এখন তো আমাদের 11 12 সেমিস্টার সিস্টেম এমসিকিউ হয়ে গেছে, এগুলো তোরা সবাই জানে, জানতেই হবে এমসিকিউ, তোদের ক্যালকুলেট এমনি অ্যালাউ নেই, এগুলো জানতেই হবে।
আচ্ছা দেখ শোন, তাহলে বোঝা গেল কি ব্যাপারটা, এটা বুঝিয়ে দিলাম। এবার দেখ, এবার কি লিখবো এখানটায়, এখানে লিখবো টু ব্যাংক অ্যাকাউন্ট, মানে কনসাইনার কি খরচা করেছে খোঁজ, কনসাইনার খরচাটা খোঁজ। দেখি কনসাইনার কি কি খরচা করেছে, স্যার কনসাইনার 3টে খরচা করেছে। লেখ রেলওয়ে ফ্রেট 1800 টাকা, লেখ রেলওয়ে ফ্রেট 1800 টাকা। আর কি খরচা করেছে কনসাইনার, বলেছে ক্যারেজ বলেছে 360 টাকা, লেখ ক্যারেজ 360 টাকা, লেখ ক্যারেজ। আর ইন্স্যুরেন্স কত করেছে, 1200 1200, মানে 3360 টাকা কনসাইনারের খরচা। এবার কি বলেছে দেখি, এবার কি বলেছে দেখা যাক। বলছে কনসাইনি হাফ গুডস বিক্রি করে দিয়ে 50,000 টাকা, তাহলে কেইটা লিখবো কি, কনসাইনির নাম কি ছিল দেখতো, বি এন্ড কোম্পানি অ্যাকাউন্ট, কি লিখবো, সেলস কত টাকা, 50,000 টাকা, লিখে দিলাম। এবার কনসাইনির খরচাগুলো লিখবো টু বি এন্ড কোম্পানি, কনসাইনির খরচা লিখবো, দেখি কনসাইনি আমাদের কি কি খরচা করেছে, ঠিক আছে, কনসাইনি মালগুলো বিক্রি করার জন্য কি কি খরচা করেছে, ঠিক আছে। তো তো কনসাইনি বাবু খরচাগুলো করলো ল্যান্ডিং চার্জেস 600 টাকা, ঠিক আছে। তো তাহলে লিখো ল্যান্ডিং চার্জেস 600 টাকা। আর কি খরচা করেছে, আর কি খরচা করেছে ল্যান্ডিং চার্জেস ছাড়া, গোডাউন রেন্ট 750 টাকা, লেখ গোডাউন রেন্ট 750 টাকা। আর কি খরচা করেছে কনসাইনি, সেলিং এক্সপেন্সেস 840 টাকা, লেখ সেলিং এক্সপেন্সেস 840 টাকা। তাহলে 3টে যোগ করলে কত হচ্ছে, 600 আর 700 1300, 1300 আর 800 2100, 2190 টাকা। তাই হয়ে গেল কনসাইনি খরচা। এবার কি বলেছে, কমিশন, দুটো কমিশন, একটা অর্ডিনারি একটা ডেল কেরিয়ার, ওয়ার্কিংস করতে হবে। ওয়ার্কিংসে গেলে ক্যালকুলেশন অফ কমিশন, ক্যালকুলেশন অফ কমিশন, ঠিক আছে। অর্ডিনারি কমিশন, লেখ অর্ডিনারি কমিশন, কত ছিল অর্ডিনারি কমিশন, দেখ অর্ডিনারি কমিশন 5%, 50,000 5%, 2,500 টাকা। আর লেখ ডেল ক্রেডিয়ার কমিশন কত টাকা, 50,000 টাকার উপর 2.5%, কত হচ্ছে দেখ, আচ্ছা 2%, জিজ্ঞাসা করলাম 2%, আচ্ছা কত হচ্ছে 1,000 টাকা, তাহলে টোটাল হলো 3,500 টাকা। আচ্ছা এখানে লেখ টু বি এন্ড কোম্পানি বলে কমিশন লেখ 3,500 টাকা। ঠিক আছে, এবার লাস্ট ওয়ার্কিংস করবো, কনসাইনমেন্ট স্টক, লেখ কনসাইনমেন্ট স্টক, কনসাইনমেন্ট স্টক ইউনিটস, আর এখানে লেখ রুপিস, লেখ গুড সেন্ট, লেখ গুড সেন্ট, তাহলে কতগুলো গুডস পাঠিয়েছিলাম, বলেছিল কতগুলো গুডস পাঠিয়েছিলাম, কিছু বলে দেয়নি, তার মানে আমি এখানে ধরে নিই 1, এদিকে ধরতে পারি এখানে 1, কেন 1 ধরতে পারি, কেন বলে হাফ খানা গুডস পেয়েছে, বলে দিয়েছি আমি তো, সমস্যা নেই 1। তাহলে কতগুলো, তাহলে কস্ট প্রাইস কত হবে, 80,000 টাকা ছিল ইনভয়েস, আর 20,000 টাকা ছিল লোডিং, তাহলে 60,000 টাকা হবে কস্ট। এবার এখানে আমি দেখিয়ে দিই, 80,000 মাইনাস 20,000 করে অ্যামাউন্টের ঘরে লিখলাম 60,000, আর গুডস সেন্টের ব্যাকেটে লিখে রাখ কস্ট।
ঠিক আছে তো এর সাথে যোগ করব আচ্ছা কোনো লস বলেছিল গুডস ডেস্ট্রয়েড না এই অঙ্কে ডেস্ট্রয়েড মানে নর্মাল অঙ্কই তো দিয়েছিল কি লিখবো কনসাইনার এক্সপেন্স কনসাইনার তো কনসাইনার খরচা কত ছিল দেখা যাক 3,360 টাকা এবার লিখ নন রেকারিং এক্সপেন্সেস পেড বাই কনসাইনি নন রেকারিং এক্সপেন্সেস পেড বাই কনসাইনি তাহলে এখানে নন রেকারিং খরচা একটাই আছে সেটা হচ্ছে ল্যান্ডিং চার্জেস কত টাকা 600 টাকা যোগ কর 60,000 যোগ 3360 যোগ 600 কত হচ্ছে 63960 ঠিক আছে এবার লেখ আনসোল্ড স্টক একটা গুডস পাঠিয়েছিল হাফখানা গুডস বেচে দিয়েছি তাহলে কত রইলো হাফখানা গুডস তাহলে প্রথমে লিখবো কস্ট প্রাইস কত হবে 63960 ইন্টু হাফ কত হচ্ছে 31,980 টাকা এটা হলো কস্ট প্রাইস এর সাথে যোগ করবো কি লোডিং লোডিং কত ছিল মেন অঙ্কে লোডিং কত ছিল দেখ স্যার লোডিং ছিল 20,000 কতগুলো গুডসের লোডিং 20,000 টাকা একটা গুডসের লোডিং এটা বুঝেছিস তো আগের অঙ্কের মধ্যে একটা গুডস আমি যে একটা গুডস পাঠিয়েছিলাম তার লোডিং 20,000 টাকা তাহলে হাফখানা গুডসের লোডিং কত 10,000 টাকা টোটাল কত হবে 41,980 এটা হয়ে গেল ইনভয়েস প্রাইস এটা হয়ে গেল ইনভয়েস প্রাইস ঠিক আছে এটা হয়ে গেল ইনভয়েস প্রাইস চলে যায় উপরে চলে যায় কি লিখবো কেইটে লিখবো বাই কনসাইনমেন্ট স্টক কি লিখবো 41,980 ডেবিটে কি লিখবো টু স্টক রিজার্ভ কত টাকা 10,000 টাকা বেরোলো না স্টক রিজার্ভ 10,000 টাকা মেলা এই অঙ্কটা দেখলে সিউতে এসেছিল বুঝিস তো তো মানে আগের সিলেবাস সিবিএসই এর সিলেবাস এরকম প্যাটার্নের অঙ্কই দেবে এরকম প্যাটার্নের অঙ্কই পাই পরীক্ষা তাহলে বল কেইট থেকে যোগফল কত হয়েছিল 20,000 যোগ 50,000 যোগ 41980 কত হচ্ছে 111,980 111,980 এটা হলো 111,980 বাদ দে minus 80,000 minus 3360 minus 2190 minus 3500 minus 10,000 কত হচ্ছে 12930 এখানে অ্যান্সার দেয়নি হ্যাঁ এগুলো অ্যান্সার থাকবে না 12930 to profit on consignment আচ্ছা এবার আরেকটা লেদার খুলতে বলেছিল না আমাকে আরেকটা লেদার কার লেদার খুলতে বলেছিল দেখ বি এন্ড কোম্পানি খুলে দিই এই অঙ্কটাই লেখ বি এন্ড কোম্পানি তোর পরীক্ষায় মানে এটার জন্য 10 নম্বরই দেবে এই চ্যাপ্টারে 10-এর বেশি দেবেন এই চ্যাপ্টার থেকে তো এই দুটো লেদার খুলতে দেবে বি এন্ড কোম্পানি দেবেই খুলতে ঠিক আছে এভাবে খুলতে দেবে মাথায় রাখবে আচ্ছা তাহলে কি ছিল বাই বি এন্ড কোম্পানি ছিল বি এন্ড কোম্পানিতে কি লিখবো টু কনসাইনমেন্ট লেখ টু কনসাইনমেন্ট অ্যাকাউন্ট বলে কি লিখবো 50,000 টাকা লেখ সেলস 50,000 টাকা আর এইদিকে কি লিখবি বাই কনসাইনমেন্ট অ্যাকাউন্ট কি কি ছিল দেখ এখানে
সব একটা করে লিখবি, হ্যাঁ। ল্যান্ডিং চার্জেস 600 টাকা, এগুলো সব ধরে ধরে লিখতে হবে, একবারে লিখে দিতে হবে না টোটালটা। ল্যান্ডিং চার্জেস 600 টাকা। তারপর কি ছিল দেখ, গোডাউন রেট 750, সেলিং এক্সপেন্সেস 840, তিনটে যোগ কর। ও যোগ তো করাই ছিল ওখানে। হ্যাঁ, কত হচ্ছে বলতো? 2190। 2190। দেখ আমি অনেকগুলো কতগুলো অঙ্ক হয়েছে তো দেখেছিস তো, অঙ্কগুলো না ভাই দেখতে রিভিশন করিস, দেখ এরকম অঙ্কই কিন্তু পরীক্ষা, আমি বারবার বলছি এই যে ক্লাসে করাচ্ছি একদম এরকম ধরনের অঙ্কই পরীক্ষায় আসবে, একদম এরকম ধরনের অঙ্ক পরীক্ষা আসবে। এইগুলো করার পর আমি তোদের বলে দেবো ওই অঙ্কগুলো প্র্যাকটিস করে, রিসেন্ট ইয়ার যে অঙ্কগুলো এসছে বুঝতে পারবি যে আমরা যে অঙ্কগুলো করিয়েছি তার সঙ্গে পরীক্ষায় লাস্টে যে বছরগুলো কোশ্চেনগুলো এসছে ম্যাচ কতটা আছে এটা দেখতে পারবি। আচ্ছা আরেকটা লিখবো, বাই কনসাইনমেন্ট অ্যাকাউন্ট। কি লিখবো? শুধু কমিশন, কমিশনটা কত ছিল ওটা একবারে বসিয়ে দে দেখে। 3500। 3000, 3500। আচ্ছা এবার দেখি কনসাইনি কি কোনো কিছু অ্যাডভান্স করেছিল, কোনো জায়গায় বলেছিল কনসাইনি অ্যাডভান্স করেছে? না স্যার কোথাও বলেনি কনসাইনি কোনো অ্যাডভান্স করেছে। তাহলে এখানে কি কনসাইনির সাথে কি কনসাইনের সম্পর্ক এখানেই শেষ হয়ে যাচ্ছে নাকি সম্পর্ক কন্টিনিউ করবে? যদি সম্পর্ক যদি কন্টিনিউ করে তাহলে ব্যালেন্স রাখবি, আর যদি সম্পর্ক কন্টিনিউ না করে তাহলে এখনই ওকে শেষ করে দিবি, রেন্টে টাকা দে, যা বাড়ি যা। ঠিক আছে তো? তার মানে মনে করছি এখানেই সম্পর্ক শেষ, আর কোনো সম্পর্ক থাকবে না ওর মধ্যে। তাহলে এখানে কি করেছি, বাই ব্যাংক অ্যাকাউন্ট, বাই ব্যাংক অ্যাকাউন্ট। ঠিক আছে তো? কি লিখবো? ফাইনাল সেটেলমেন্ট। আরো একটা অঙ্ক হবে, ঠিক আছে তো? 50,000, এখানে লিখবো 50,000। কালকে যেটা ফার্স্ট অঙ্ক করাবো সলিড অঙ্ক থাকবে, ওটা ওই অঙ্কটা 2000 কোন সালে এসেছিল মনে হয় না, আমার পরীক্ষায় অঙ্কটা এসেছিল আমার মনে আছে, ওই অঙ্কটা করাবো। ওই অঙ্কটা করাবো, ভালো অঙ্ক আছে কারণ ওর মধ্যে দুটো লস থাকবে, মানে ভালো অঙ্ক টাইপের একটা অঙ্ক আছে, করাবো ওই অঙ্কটা। আচ্ছা 50,000 মাইনাস 2190 মাইনাস 3500 কত হচ্ছে? 44,310। আচ্ছা এইবার ইন্স্যুরেন্স ক্লেমের অঙ্কটা করবো। দেখো 5-এর দাগের অঙ্কটা কি ছিল? অন সেপ্টেম্বর 1, 2019 দ্য গোডাউন অফ টি অ্যান্ড কোম্পানি ওয়াজ ডিস্ট্রয়েড বাই ফায়ার। তাহলে গোডাউনে আগুন লেগেছে কবে? ডেটটা তুমি চোখের সামনে দেখতে পাচ্ছ, এই দিন গোডাউনে আগুন লেগেছে। অ্যান্ড স্টক অফ দ্য ভ্যালু ওয়াজ 60,000 ওয়াজ স্যালভেজ। কত টাকা স্টক বাঁচাতে পেরেছো? 60,000 টাকা স্টক বাঁচাতে পেরেছো। ডি অ্যান্ড কোম্পানি হ্যাজ আ ফায়ার ইন্স্যুরেন্স পলিসি 1.5 লাখ, পলিসি ভ্যালু 1.5 লাখ টাকা। ফলোইং ইনফরমেশন হ্যাভ বিন এক্সট্রাক্টেড ফ্রম দ্য বুকস অফ দ্য কোম্পানি। তো দেখতে পাচ্ছ কি কি দিয়েছে তোমার সামনে ডেটা, তোমার সামনে ডেটা কি কি তুলে ধরেছে। তো তোমার গোডাউনে আগুন লেগেছে কবে? সেপ্টেম্বর 1, 2019। ঠিক আছে? তার মানে তোমাকে যে ট্রেডিং অ্যাকাউন্টটা খুলতে হবে ধরো 1/4/19 থেকে 31 মার্চ 19 এই দিনে ট্রেডিং অ্যাকাউন্ট খুলতে হবে। তাহলে খুলো, খোলো ট্রেডিং অ্যাকাউন্ট। প্রথমে লিখতে হবে ইন দা বুকস অফ, লেখো তুমি লিখতে হবে ইন দা বুকস অফ টি অ্যান্ড কোম্পানি, ইন দা বুকস অফ টি অ্যান্ড কোম্পানি। তারপর খুলবো কি? ট্রেডিং অ্যাকাউন্ট। ঠিক আছে তো? ট্রেডিং অ্যাকাউন্ট। তারপর লিখবো ফর দা ইয়ার এন্ডেড, ফর দা ইয়ার এন্ডেড বলে কি লিখবো? যেদিন আগুন লাগে সেই দিনটা লিখতে হবে, 1/9/2019। এদিকে ক্রেডিট সাইড, এদিকে ডেবিট সাইড। তো প্রথমে কি লিখবো? টু ওপেনিং স্টক। টু ওপেনিং স্টক মানে কোন তারিখের ওপেনিং স্টকটা লিখবো সব বলে দিচ্ছি, দেখো না, দেখো না খুব সুন্দরভাবে এখানে করেছি। 1/4/19 স্টক কত ছিল? 1/4/19 স্টক কত ছিল? এই দেখো 31শে মার্চ 19 মানেই তো 1/4/19। এই দিন স্টকে ছিল কত? 3 লাখ টাকা। লিখে দাও 3 লাখ টাকা ছিল স্টকে। তাহলে ওপেনিং স্টক লেখো 3 লাখ।
তারপর লিখবে টু পারচেস, লেখো টু পারচেস, ট্রেডিং অ্যাকাউন্টে ডেবিট দিকে যেমন পারচেস আসে। তো পারচেসটা কোন দিন লিখবো? 1/4/19 থেকে 31 মার্চ 19 অব্দি পারচেস কত ছিল? কি বললাম? 1/4/19 থেকে 1, আচ্ছা আমি এখানটাই তো একটু, আচ্ছা গন্ডগোল করেছি মনে হচ্ছে এখানে একটু, হ্যাঁ 1/4/19 থেকে এখানে কি হবে, ডেটটা একটু ভুল লিখেছি, এখানে ডেটটা হবে গোডাউনে আগুন লাগার দিন 19, হ্যাঁ তোমাকে দেখতে হবে 1/4/19 থেকে 19/19 অব্দি তুমি কত টাকার গুডস পারচেস করেছো। 1/4/19 থেকে 1/4/19 থেকে 19/19 অব্দি তুমি কত টাকার গুডস পারচেস করেছো, এটা 1/4 হবে, এটাও 1/4 হবে। তো দেখো 1/4/19 থেকে 19/19 অব্দি তুমি 7,20,000 টাকার গুডস পারচেস করেছো, তাহলে লেখো ডেবিট থেকে লেখো টু পারচেস বলে 7,20,000, তাহলে ডেবিট দিকে লিখতে হবে টু পারচেস বলে কত, 7,20,000। এটা কি লিখবো, ডেটটা 1/4/19। এবার ওই পিরিয়ডে 1/4/19 থেকে 19/19 অব্দি সেল করেছো কত, 10,80,000, লেখো 10,80,000। এখানে লেখো বাই সেলস কত, 10,80,000। ঠিক আছে, এইবার দেখো তোমাকে জানতে হবে গ্রস প্রফিট কত, গ্রস প্রফিট, গ্রস প্রফিট কত, গ্রস প্রফিট সিবি। তো গ্রস প্রফিট দেখো, গ্রস প্রফিটের পার্সেন্টেজ বলে দেওয়া উচিত এই অঙ্কে, এই অঙ্কে। কেন স্যার? ক্লোজিং স্টক, দেখো এই ধরনের অঙ্ক ক্লাসে বারবার করেছি, যে কোনো একটা আননোন থাকবে, হয় ক্লোজিং স্টক নাই গ্রস প্রফিট। তো দেখো এই অঙ্কে ক্লোজিং স্টক কিন্তু বের করতে হবে, তোমাকে বের করতে হবে যেদিন গোডাউনে আগুন লেগে সেদিন স্টকে কত টাকা পড়েছিল, তাই তো? তো তোমাকে গ্রস প্রফিট বলে দেবে। গ্রস প্রফিটের রেশিও তোমার কোশ্চেন কি বলেছে? না বলেনি। যদি কোশ্চেনে গ্রস প্রফিটের রেশিও বলে না দেয়, তাহলে আগের বছরে পারচেস বলবে, আগের বছরে সেল বলবে। ঠিক আছে, তো দেখো দেখো কোশ্চেনটা দেখো ভালো করে। এ দেখো এখানে লাস্টে বলেছিল রেট অফ গ্রস প্রফিট ইজ টু বি বেসড অন দা ইয়ার এন্ড ডেট। ঠিক আছে, তো তো গ্রস প্রফিটটার রেশিও বলে দেয়নি, বের করতে হবে। তাহলে গ্রস প্রফিটের রেশিও বের করার জন্য তোমাকে আগের বছরের ট্রেডিং অ্যাকাউন্ট খুলতে হবে। খোলো, আগের বছরের ট্রেডিংটাকে বলা হয় মেমোরেন্ডাম ট্রেডিং, এ লিখো মেমোরেন্ডাম ট্রেডিং অ্যাকাউন্ট। কি লিখবো? ফর দ্য ইয়ার এন্ড ডেট, ফর দ্য ইয়ার এন্ড ডেট কি লিখবো? ফর দ্য ইয়ার লিখবো 31/3/19। ক্রেডিট সাইড, ডেবিট সাইড, লেখো প্রথমে লেখো ওপেনিং স্টক, লেখো লেখো টু ওপেনিং স্টক। তাহলে এটা কি হবে? 1/4/18 স্টকে কত পড়েছিল? 1/4/18 স্টক কি বলছে? 7,50,000। লেখো 1/4/18 স্টক ছিল 7,50,000। তারপর এক বছরের পারচেস কত বলেছে দেখো, কোশ্চেন পড়ে দেখো পারচেস কত বলেছে। পারচেস বলেছে 17,50,000। এই দিকে লেখো সেলস, তো এক বছরের সেল কত বলে দেখো, 27,50,000। আর লেখো ক্লোজিং স্টক, লেখো বাই ক্লোজিং স্টক। ক্লোজিং স্টক কত হবে দেখো, ক্লোজিং স্টকটা কত হবে, ক্লোজিং স্টক দেখতে হবে তোমাকে, ক্লোজিং স্টকটা কত হবে। 31/3/19 স্টক কত ছিল? 3,00,000 টাকা, লেখো 3,00,000 টাকা। যোগ বিয়োগ করো, 30,50,000। সেই 30,50,000 থেকে তুমি যদি বাদ দাও, 30,50,000 থেকে যদি তুমি 7,50,000 বাদ দাও, আর যদি 17,50,000 বাদ দাও, কত করে থাকছে? 5,50,000।
এটাকে বলা হয় ট্রু গ্রস প্রফিট। এবার করবো পার্সেন্টেজ অফ জিপি। বের করার ফর্মুলাটা কি? জিপি বাই সেলস ইন্টু 100। তো জিপি কত? 5,50,000 ডিভাইড বাই সেল কত ছিল? 27,50,000 ইন্টু 100। 5,50,000 বাই 27,50,000 ইন্টু 100 কত হচ্ছে? 20%। তাহলে জিপি রেশিও যদি বলে না দেয় এইভাবে বের করতে হবে আগের বছর ট্রেডিং করে। তাহলে 20% জিপি বেরোলো, তাহলে হবে 10,80,000 ইন্টু 20%, 2,16,000। 2,16,000 প্লাস 7,20,000 যোগ 3,00,000 কত হচ্ছে? 12,36,000। তাহলে 3 আর 7 10, 10 আর 2 12, 12,36,000। এবার এখানে লিখবো 12,36,000। সেই 12,36,000 থেকে 10,80,000 বাদ দাও, কত হচ্ছে? 1,56,000। এটাকে লিখো বাই সিএল স্টক মানে ক্লোজিং স্টক ব্যালেন্সিং ফি। এবার ওয়ার্কিংস করবো কি, মানে সরি আর একটা স্টেটমেন্ট করতে হয়, লস অফ স্টক বের করতে হয়, লস অফ স্টক এর স্টেটমেন্ট। কি লিখবো প্রথমে? প্রথমে লিখবো ক্লোজিং স্টক at the ডেট অফ ফায়ার, অর্থাৎ যেদিন গোডাউনে আগুন লেগেছে সেদিন স্টকে কত ছিল? 1,56,000 লিখবো, 1,56,000। এর থেকে মাইনাস করতে হবে স্যালভেজ, কত টাকার মাল তুমি বাঁচাতে পেরেছো। স্যালভেজ কত বলেছে অঙ্কে? অঙ্কে স্যালভেজ বলেছে 60,000 টাকা। তাহলে কত হচ্ছে? দেখো 1,56,000 থেকে 60,000 বাদ দিলে 96,000 টাকা হচ্ছে। যেটা বেরোলো তাকে বলা হয় লস অফ। আচ্ছা, এবার আমাকে অ্যামাউন্ট অফ ক্লেম বের করতে হবে। তো লেখো অ্যামাউন্ট অফ ক্লেম, বের করার ফর্মুলাটা লেখো লস অফ স্টক ইনটু পলিসি ভ্যালু divided by closing stock at the date of fire. Closing stock at the date of fire. তো আমাদের অঙ্কে লস অফ স্টক কত হয়েছিল? 96,000 টাকা ইন্টু পলিসি ভ্যালু কত টাকা ছিল অঙ্কে? পলিসি ভ্যালু ছিল 1,50,000 টাকা ডিভাইড বাই ক্লোজিং স্টক এট ডেট অফ ফায়ার কত? 1,56,000। করো 96,000 ইন্টু 1,50,000 ডিভাইড বাই 1,56,000 কত হচ্ছে? 92,308 টাকা। অ্যান্সার কত হলো? 92,308 টাকা। এটা হচ্ছে অ্যামাউন্ট অফ ক্লেম, ঠিক আছে? তো তোমার পলিসি নেওয়া ছিল কত টাকা? তোমার পলিসি নেওয়া ছিল 1,50,000 টাকা। তোমার পলিসি নেওয়া ছিল 1,50,000 টাকা, কিন্তু কিন্তু তোমার কত টাকার মাল নষ্ট হয়েছে? 1,56,000 টাকার মাল নষ্ট হয়েছে, ঠিক আছে? দেখো যেটা বলছিলাম, মানে এটা তো ফর্মুলা, অ্যামাউন্ট অফ ক্লেম বের করবো লস অফ স্টক ইনটু পলিসি ভ্যালু ডিভাইড বাই ক্লোজিং স্টক এট ডেট অফ ফায়ার। মানে তোমাকে ইন্স্যুরেন্স কোম্পানি ম্যাক্সিমাম কত টাকা দেবে জানো তো? ইন্স্যুরেন্স কোম্পানি, তুমি ইন্স্যুরেন্স কোম্পানিকে যত টাকা পলিসি করেছো তার বেশি কখনোই দেবে না। যতই লস তার বেশি কখনো দেবে না। যত টাকা পলিসি করা আছে ম্যাক্সিমাম তত টাকাই দেবে। তবে একটা কথা আছে, মানে তোমার কন্ডিশনটা মাথায় রাখবে যে তোমার লসটা কত হয়েছে খুব ম্যাটার করে। ধরো তোমার পলিসি নেওয়া ছিল কত? স্যার 1,50,000 টাকার পলিসি নেওয়া ছিল। ইন্স্যুরেন্স কোম্পানি তোমাকে 1,50,000 টাকা দিতে রাজি আছে, পুরো 1,50,000 টাকা দিয়ে দেবে। যদি তুমি তোমার পুরোটা পলিসি করো, মানে এবার বলছি
ইন্স্যুরেন্স কোম্পানি তোমাকে 1.5 লাখ টাকা মানে পলিসি, তুমি যত টাকা পলিসি করেছো তত টাকায় পলিসি দিতেই 1.5 লাখ টাকা দিতে রাজি আছে। তোমার গোডাউনে যত টাকার স্টক ছিল সব মাল যদি নষ্ট হয়ে যায়, তোমার গোডাউনে মাল ছিল কত, যেদিন গোডাউনে আগুন লেগেছে 1 লাখ, তো 1,56,000 টাকার মাল যদি পুরো নষ্ট হয়ে যায় তাহলে ও তোমাকে 1.5 লাখ টাকা দিতে রাজি আছে। কিন্তু তোমার লস হচ্ছে কত স্যার, 96,000, তুমি কত পোর্শন, এটাই বলেছ। তো আশা করি বুঝতে পারলো। কোশ্চেন বলছে অমল অ্যান্ড বিমল ওয়ার ইন ইকুয়াল পার্টনারশিপ। অমল আর বিমল দুজন মিলে ব্যবসা করছিল, ওদের পার্টনারশিপ রেশিও ছিল কি ইকুয়াল, মানে 1:1 রেশিও ছিল। দেয়ার ব্যালেন্স শিট স্টুড অ্যাজ ফলোস। আর ব্যালেন্স শিটটা কি ছিল, অন 31 ডিসেম্বর 2021 দ্য ডেট অফ ডিসলিউশন। তাদের ব্যালেন্স শিট ছিল 31 ডিসেম্বর 2021, তাদের ব্যালেন্স শিট দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছিস। ব্যালেন্স শিট দেখতে গিয়ে দেখলাম বিজনেস করছে অমল আর বিমল। দেখ অমলের ক্যাপিটালটা কোথায় আছে, দেখ অ্যাসেট সাইডে অমলের ক্যাপিটাল আছে অ্যাসেটে, আর বিমলের ক্যাপিটাল লাইবিলিটিতে। তাহলে অ্যাসেট সাইডে ক্যাপিটাল থাকার অর্থ হচ্ছে অমল ব্যবসা শুরু করার সময় যত টাকা ক্যাপিটাল নিয়েছিল তার চেয়ে অতিরিক্ত টাকা তুলে নিয়েছে। মানে অ্যাসেট সাইডে 1,25,000 মানে কি, ও ধর সাপোজ ধর ও 1 লাখ টাকা নিয়েছিল শুরু করার সময়, এখন অ্যাসেট সাইডে 1,25,000 মানে ধরো 2,25,000 টাকা তুলে নিয়েছে। বুঝলি ব্যাপারটা? অ্যাসেট সাইডে ক্যাপিটাল থাকার অর্থ মানে যত টাকা নিয়েছিল ব্যবসা তার চেয়ে অতিরিক্ত টাকা তুলে নিয়েছে, ওভার ড্র যেটাকে বলে। বলছে অন ডিসলিউশন দ্য অ্যাসেট রিয়ালাইজ, যেদিন ডিসলিউশন হচ্ছে তো অ্যাসেট গুলো বেচে টাকা পাওয়া গেছে, মানে প্ল্যান্ট বেচে পাওয়া গেছে 80,000 টাকা, ফার্নিচার বেচে পাওয়া গেছে 15,000 টাকা, ডেটার বেচে পাওয়া গেছে 45,000 টাকা, স্টক বেচে পাওয়া গেছে 25,000 টাকা, রিয়ালাইজেশন খরচা হয়েছে 26,000 টাকা। এবার বলছে বিমলস প্রাইভেট এস্টেট ইজ নট সাফিসিয়েন্ট ইভেন টু মিট দ্য প্রাইভেট ডেপ্ট হোয়ারএজ অমল প্রাইভেট এস্টেট, ঠিক আছে তো, দেয়ার ইজ আ সারপ্লাস 16,000 অনলি। মানে বিমল এমন একজন লোক ছিল, এমন একজন পার্টনার ছিল, মানে আচ্ছা এখানে কোথাও বলেছে কি, কোথাও ইনসলভেন্টের কথা কিছু বলেনি, বাট কোশ্চেন ইনসলভেন্টের অঙ্ক। এই যে এই কথাটা বলছেন, এই যে বিমল থেকে শুরু করেছে, দেখ এই যে বিমল থেকে শুরু করে এই যে অনলি অব্দি পুরোটা ইনসলভেন্টের অঙ্ক। মানে বিমলের প্রাইভেট এস্টেট মানে বিমলের ধর বাড়ি ঘর বেচে যত টাকা পয়সা পাওয়া যাচ্ছে, ঠিক আছে তো, বা বলতে পারি ওর যা সম্পত্তি আছে ইজ নট সাফিসিয়েন্ট টু ইভেন মিট প্রাইভেট ডেট। মানে ধর বিমলের ধর মার্কেট থেকে ও ধর বাড়ি ঘর বেচে সাপোজ 1 লাখ টাকা পাওয়া গেছে, লোকে ওর কাছে 2 লাখ 3 লাখ টাকা পাবে। শুনলি না বা বুঝতে পারলি না ব্যাপারটা, শোন। বিমলের বিমল তো ধর বিজনেস করছে, ও ধর মার্কেট থেকে অনেক টাকা ধার করেছে, থাকে না, ও মার্কেট থেকে প্রচুর টাকা ধার করেছে। তো ধর মার্কেট থেকে এতটাই টাকা ধার করেছে, ওর কাছে অত টাকা নেই, ওর বাড়ি ঘর বেচলেও ওই টাকাটা দিতে পারবে না, ঠিক আছে। তাই এটা বলছে বিমল প্রাইভেট এস্টেট মানে ওর বাড়ি ঘর বেচে ধর যা টাকা পয়সা পাওয়া গেছে, ঠিক আছে তো, মানে ওর যা আছে ওর এর বাইরে কিছু নেই, ঠিক আছে তো, যা পাওয়া গেছে সেই টাকাটা, যেই টাকাটা পেয়েছে সেই টাকাটা সাফিসিয়েন্ট টাকা নয়, কেন ও মার্কেট যার যার থেকে টাকা ধার করেছিল সবাইকে টাকা শোধ করার মতো সাফিসিয়েন্ট টাকা নেই। তার মানে যখনই এই সিচুয়েশন চলে আসলো মানে দেউলিয়া হয়ে গেছে, সে ইনসলভেন্ট। মানে একটা মানুষ বাড়ি ঘর বেচে মানে ওর কাছে যারা টাকা পয়সা পায় তাদের টাকা মেটাবে, টাকা মেটানোর জন্য বাড়ি ঘর বেচছে, তো এটা ইনসলভেন্ট হলেই তো এটা হয়, ঠিক আছে তো। তারপর বলছে কি অমলের বাড়িঘর বেচে, অমলের বাড়িঘর বেচেছে, অমলের বাড়িঘর বেচে যা টাকা পাওয়া গেছে, ওর কাছে যারা টাকা পায় তাদেরকে টাকা দেবে, সবাইকে টাকা পয়সা দেওয়ার পর হাতে 16,000 টাকা বেঁচে আছে, ঠিক আছে। এই যে প্রাইভেট এস্টেট প্রাইভেট ডেপ্ট দিয়েছে, এটা হচ্ছে কি এর অঙ্ক আমি তোকে বলে দিচ্ছি, এটা হচ্ছে অল পার্টনার ইনসলভেন্ট। ইনসলভেন্ট মানে আইডিয়া আছে, ইনসলভেন্ট মানে কি দেউলিয়া হয়ে যাবে। এই অঙ্কটাই বলেছে সমস্ত পার্টনার দেউলিয়া হয়ে গেছে, সমস্ত পার্টনার দেউলিয়া হয়ে গেছে। দেখ ভালো করে, দুজন পার্টনার ছিল অমল আর বিমল, দুজনই দেউলিয়া হয়ে গেছে। অঙ্ক করার আগে একটা জিনিস দেখ ভালো করে, তুই অ্যাসেট বেচে কত টাকা পাচ্ছিস, দেখ অ্যাসেট বেচে কত টাকা পাচ্ছিস, দেখ 80,000 15,000 95,000 95,000 ক্যালকুলেটর বের কর, 45 আর 25 যোগ কর, 80 15 45 25 যোগ বিয়োগ করে কত হচ্ছে 1,65,000। তুই কত টাকা পাচ্ছিস বল, অ্যাসেট বেচে কত টাকা পাচ্ছিস বল, 1 লাখ, কত বললাম 1,65,000, চারটে যোগ করে 1 লাখ। মন দিয়ে শুনবি কিন্তু ব্যাপারটা, তোর যত অ্যাসেট আছে এগুলো খুব ঠান্ডা মাথায় বুঝবি। আমি ডাইরেক্ট কি করে ধরে ফেললাম অল পার্টনার ইনসলভেন্ট, বোঝাতে হবে কি করে বুঝলাম অল পার্টনার ইনসলভেন্ট, ঠিক আছে তো। এই যে আমার যত অ্যাসেট আছে, আমি তো ব্যবসা বন্ধ করে দিচ্ছি, ব্যবসা বন্ধ করে দিলে কি হবে, অ্যাসেট গুলো আছে, তো অ্যাসেট গুলোকে আমি কি করবো, বেচে দেবো, অ্যাসেট বেচে যে টাকা পাবো সেই টাকা দিয়ে আমার কাছে যারা টাকা পায় তাদের টাকা শোধ করবো। তা আমি
অ্যাসেট বেচে টাকা পেলাম 1,65,000, আর আমার হাতে ক্যাশ ছিল 25, তাহলে 1,65,000 আর 25 যোগ করলে কত হয়? 1,90,000 মনে হচ্ছে। 1,90,000, তার মানে আমার হাতে 1,90,000 আছে। ক্রেডিটার্স পাবে কত আমার কাছে? ক্রেডিটার্স পাবে কত? 4,00,000। দেখেছিস কোনোদিন এরকম সিচুয়েশন আসেনি। আমার হাতে আছে 1,90,000, আমি আমার অ্যাসেট বেচে আমি 1,90,000 পেয়েছি, কিন্তু আমার কাছে ক্রেডিটার্স পাবে 4,80,000। এটা শুধুমাত্র অল পার্টনার ইনসলভেন্টের ক্ষেত্রে কেস হবে। ঠিক আছে, অন্যান্য অঙ্ক দেখবি এরকম সিচুয়েশন আসবেই না। ঠিক আছে তো? তো এটা অল পার্টনার ইনসলভেন্ট। তাহলে সেক্ষেত্রে এরকম কেসের ক্ষেত্রে কি কি করতে হবে? প্রথমে রিয়ালাইজেশন অ্যাকাউন্ট যেমন খুলতাম তেমন তো খুলবি, পার্টনার্স ক্যাপিটাল যেমন খুলতি তেমন খুলবি, ব্যাংক যেমন খুলবি। এছাড়াও দুটো অ্যাকাউন্ট খুলতে হয়, দুটো অ্যাকাউন্ট খুলতে হয়, একটা ক্রেডিটার্স অ্যাকাউন্ট খুলবো আর একটা ডেফিসিয়েন্সি অ্যাকাউন্ট, 5টা অ্যাকাউন্ট খুলতে হবে। তখন পারবো পর করতে করতে বুঝিয়ে যাবে। প্রথম অ্যাকাউন্টের নাম কি লিখছি? রিয়ালাইজেশন অ্যাকাউন্ট। প্রথম অ্যাকাউন্টের নাম লিখ রিয়ালাইজেশন অ্যাকাউন্ট, একটা একটা কর তাহলে বেটার হবে। প্রথমে কর রিয়ালাইজেশন অ্যাকাউন্ট, ঠিক আছে তো? আমি একটা একটা করে অ্যাকাউন্ট খুলে খুলে দেখাচ্ছি, বুঝতে পারলি তো? সবগুলো একবারে করছি না। রিয়ালাইজেশন অ্যাকাউন্ট ডেবিট, এদিকে ক্রেডিট, ঠিক আছে? এই টপিকটার নাম কি বলতো? অল পার্টনার ইনসলভেন্ট। রিয়ালাইজেশন অ্যাকাউন্ট করলাম, একদিকে ডেবিট আর একদিকে ক্রেডিট। তাহলে কি করতাম? আমরা কি শিখেছিলাম ডিসোলিউশন করার সময়? যত অ্যাসেট থাকতো কি করতাম? সমস্ত অ্যাসেটগুলো রিয়ালাইজেশন অ্যাকাউন্টে ডেবিট দিকে বসিয়ে দিতাম। তো ডেবিট দিকে দেখে দেখে বসা। টু প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি অ্যাকাউন্ট 1,60,000। টু ফার্নিচার অ্যান্ড ফিটিংস অ্যাকাউন্ট 50,000 টাকা। টু ডেটার্স অ্যাকাউন্ট 60,000 টাকা। টু স্টক অ্যাকাউন্ট 1,20,000 টাকা। ক্যাশ তো নিতাম না, তাই তো? ক্যাশে কত ছিল? ক্যাশে ছিল 25। ক্যাশে ছিল 25, ক্যাশ তো ওখানে করতাম। একটু ঠান্ডা মাথায় না আমার কথা একটু মন দিয়ে শুনবি। এই অঙ্কটা একটু ডিফারেন্ট টাইপের অঙ্ক আছে, একটু মন দিয়ে শুনবি। এখন তোরা বলিস সমস্ত অ্যাসেট গুলো করতাম, আচ্ছা সঙ্গে সঙ্গে করি। পার্টনার্স ক্যাপিটাল ডাক কেটেছিস নাকি? হুম। পার্টনার্স ক্যাপিটাল ডাক কাট, কটা পার্টনার ছিল? দুটো পার্টনার। একটা ছিল অমল, একটা ছিল বিমল। অমল আর বিমল, কি লিখতাম এখানে? পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট লেখ। ডেবিট ক্রেডিট, ক্যাপিটাল বাড়বে ক্রেডিট দিকে, ক্যাপিটাল কমবে ডেবিট। তাহলে ক্যাপিটাল, বিমলের ক্যাপিটাল কত ছিল? 60,000 টাকা। তাহলে বাই ব্যালেন্স বিডি, এটা জানিস আগের ক্লাসে বলেছিলাম, যদি ক্যাপিটাল যদি লাইবিলিটি সাইডে থাকে তাহলে সে ক্রেডিটে বসবে, আর ক্যাপিটাল অ্যাসেট সাইডে থাকলে ডেবিটে বসবে, এটা বলেছিলাম। তাহলে বিমলের ক্যাপিটাল কত ছিল? 60,000 টাকা। বিমলের ঘরে 60,000 টাকা বসিয়ে দে। আর অমলের ক্যাপিটাল কোন দিক ছিল বল? অ্যাসেট সাইডে। আর অ্যাসেট সাইডে ক্যাপিটাল থাকলে কোন দিক বসে? ডেবিটে। লেখ টু ব্যালেন্স বিডি। 1,25,000, ঠিক আছে? এইটুক পোস্টিং হলো, ঠিক আছে তো? সঙ্গে সঙ্গে আর একটা অ্যাকাউন্ট খুলতে হতো, সেটা কি? ক্যাশ বা ব্যাংক। আমাকে কি বলেছে? ক্যাশ বলেছে, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট খুলে দিই। ক্যাশ অ্যাসেট, আচ্ছা ডেবিট ক্রেডিটটা লিখে দে। ডেবিট ক্রেডিট, অ্যাসেট বাড়বে ডেবিট দিকে, কমবে ক্রেডিট দিকে। ক্যাশের ওপেনিং ব্যালেন্স ডেবিটে লিখ, টু ব্যালেন্স বিডি। ক্যাশের ব্যালেন্স কত ছিল ওপেনিং? 25,000 টাকা, ঠিক আছে? এত অব্দি করা হয়েছে? লিখে নে, আইটেমগুলো লিখে নে। আচ্ছা, আর একটা কথা যেটা আমি বারবার বলছিলাম, এতদিন কি করতাম? রিয়ালাইজেশন অ্যাকাউন্টের ডেবিট দিকে সমস্ত অ্যাসেটগুলো লিখতাম, আর ক্রেডিট দিকে কি লিখতাম মনে পড়ে? সমস্ত লাইবিলিটি গুলো লিখতাম। তাহলে এখানে লাইবিলিটি কি আছে? ক্রেডিটার্স। দেখ লাইবিলিটি ক্রেডিটার্স আছে, দেখ ক্রেডিটার্স কিন্তু আমি রিয়ালাইজেশন ক্রেডিট দিকে লিখিনি, লিখেছি? কেন লিখিনি একটু বুঝতে হবে। কোশ্চেন পড়ে যদি মনে হয় অল পার্টনার ইনসলভেন্ট আছে,
তাহলে কিন্তু আর লাইবিলিটি ক্রেডিট দিকে লিখতে নেই, কারণ লাইবিলিটি আলাদা আলাদা ভালো করে শোন। অল পার্টনার ইনসলভেন্ট মানে একটু কমন সেন্স কাটা, সব পার্টনার দেউলিয়া হয়ে গেছে, সব পার্টনার যদি দেউলিয়া হয়ে যায় তাহলে লাইবিলিটি দিতে পারবে? একটু চিন্তা ভাবনা কর, ধর তিনজন মিলে বিজনেস করছিল, সবাই ভিখারি হয়ে গেছে, সবাই যদি দেউলিয়া হয়ে যায় তাহলে ওরা মার্কেট যাদের যাদের থেকে টাকা নিচ্ছে তাদের টাকা কখনো শোধ করতে পারবে? না। শোধ করতে পারবে না, কোনোদিন শোধ করতে পারবে না। তো এই জন্য সবার প্রথম দেখতে হবে যদি অল পার্টনার ইনসলভেন্ট হয় তাহলে রিয়ালাইজেশন ক্রেডিট থেকে লাইবিলিটি লেখার দরকার নেই, লাইবিলিটি আলাদা অ্যাকাউন্ট খুলবি। বুঝতে পারলি কি বললাম? কি বললাম বুঝতে পারলি নাকি? আমি আবার বলছি, ভালো করে শোন। কোশ্চেন পড়ে আগে দেখবি এটা কি, একজন পার্টনার ইনসলভেন্ট নাকি দুজন পার্টনার ইনসলভেন্ট নাকি অল পার্টনার ইনসলভেন্ট। এখানে দুজন পার্টনার ছিল, দুজনই ইনসলভেন্ট, মানে অল পার্টনার ইনসলভেন্ট। যদি অল পার্টনার ইনসলভেন্ট হয় তাহলে কখনোই ওরা লাইবিলিটি শোধ করতে পারবে না। স্যার কেন পারবে না? আরে কমন ব্যাপার, দুজনই ভিখারি হয়ে গেছে, কি করে লাইবিলিটি শোধ করবে? কোনোদিন লাইবিলিটি শোধ করতে পারবে না, ঠিক আছে? তো সেক্ষেত্রে এই জন্য লাইবিলিটির অ্যাকাউন্ট আলাদা করে খুলতে হবে। লাইবিলিটি বলতে একটাই আছে, ক্রেডিটার্স। তো ক্রেডিটার্সের একটা অ্যাকাউন্ট খোল, ওটা একটা ক্রেডিটার্সের অ্যাকাউন্ট খোল। এদিকে ক্রেডিট, এদিকে ডেবিট। ক্রেডিটার্সের ওপেনিং ব্যালেন্স ক্রেডিটে বসে, বাই ব্যালেন্স বিডি লেখ। কত টাকা? 4,80,000 টাকা। ঠিক আছে, সবই হলো, সবই হলো। এবার দেখ, সব হলে বলবো কিন্তু একটা করে। তাহলে দেখ, যদি একটু ঠান্ডা মাথায় বুঝিস, দেখ ব্যালেন্স শিটে যা যা আইটেম ছিল সব বসিয়ে দিয়েছি, ব্যালেন্সে কোনো আইটেম বাকি নেই, পড়ে নেই। ব্যালেন্স শিটে সমস্ত বসিয়ে দিয়েছি। এবার অ্যাডজাস্টমেন্ট পড়বো। বলছি অ্যাসেট গুলো বেচে কত কত টাকা পাওয়া গেছে। তাহলে অ্যাসেট বেচে টাকা পাওয়া গেলে কোন দিক লিখতাম? রিয়ালাইজেশন ক্রেডিটে লিখতাম, মনে পড়ে তো? বাই ক্যাশ অ্যাকাউন্ট লেখ, বাই ক্যাশ অ্যাকাউন্ট বলে একটা করে লেখ। কি লিখবি? প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি 80,000 টাকা, ফার্নিচার 15,000 টাকা, ডেটার্স 45,000 টাকা, স্টক 25,000 টাকা। এই চারটে যোগ করে হচ্ছে 1,65,000। তার মানে কি বুঝতে পারলি? অ্যাসেট গুলো বেচে আমি কত টাকা পেয়েছি? 1,65,000 পেয়েছি, ঠিক আছে তো? তাহলে সে সঙ্গে সঙ্গে ক্যাশের ডেবিটে বসা, এটা ক্যাশের ডেবিট দিকে বসা, ঠিক আছে? ক্যাশ ক্যাশ অ্যাকাউন্টের ডেবিট দিকে বসা। ক্যাশ অ্যাকাউন্টের ডেবিট দিকে কি লিখবে এখানে? টু রিয়ালাইজেশন অ্যাকাউন্ট বলে দেখে দেখে বসা এগুলো সব। কি লিখবো? প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি টাকা, 80,000 টাকা। ফার্নিচার 15,000 টাকা। ডেটার্স 45,000 টাকা। স্টক 25,000 টাকা। যোগ করে 1,65,000 হলো। গৌরব বুঝিস কিন্তু ব্যাপারটা, ভালো করে বুঝিস কিন্তু, মানে একটা মনের মধ্যে একটা কোশ্চেন ঘুরতে পারে। আগের দিনের অঙ্কের সঙ্গে এই অঙ্ক, আজকের ডিফারেন্সটা কোথায় আছে? আগের দিনের অঙ্কগুলোতে ক্রেডিটার্স ক্রেডিট দিকে নিয়েছিলাম, মনে পড়ছে তো? আজকে নিই, এটাই বুঝতে হবে কেন নিই। ও ইনসলভেন্ট হয়ে গেছে, সবাই ইনসলভেন্ট। যদি একজন ইনসলভেন্ট হতো তাহলে নিতাম, কেন? একজন ইনসলভেন্ট মানে আরেকজন তো সলভেন্ট, তার মানে ওর টাকা আছে, ও টাকা দিতে পারবে। কিন্তু দুজনেই তো ইনসলভেন্ট, টাকা দিতে পারবে না। যখনই অল পার্টনার ইনসলভেন্ট হবে তখনই তোকে তোকে তুই দিতে পারবি না, ঠিক আছে তো? আচ্ছা, একজন যদি দেউলিয়া হয় তাহলে তো ক্রেডিটার হ্যাঁ, তখন লিখতে পারতাম। তখন পরবর্তী এরপর ক্রেডিটার আরেকটা অ্যাকাউন্ট অঙ্ক। বা লায়াবিলিটি অ্যাকাউন্ট তো খুলতে হবে। না, তখন খোলার দরকার নেই। যদি দেখ, ধর তিনজন মিলে বিজনেস করে, তিনজনই ধর ইনসলভেন্ট হয়ে গেছে। তো তিনজন যদি ইনসলভেন্ট হয়ে যায়, দেউলিয়া হয়ে যাচ্ছে, তাহলে যখন দেউলিয়া হয়ে যাচ্ছে তোরা কি করে টাকা মেটাবে? বলে স্যার ওদের অ্যাসেট আছে, অ্যাসেট বেচে যা টাকা পাওয়া যাবে না, কিছু হবেই না। তুই দেখ নেই অঙ্কটা দেখ, ওর অ্যাসেট ছিল, অ্যাসেট বেচে কত টাকা পেয়েছে? 1,65,000। আর আমার দিতে হবে কত ক্রেডিটার্সকে? 4,80,000। কোনোদিন দিতে পারবো না, কোনোদিন দিতে পারবো না। তা বোঝা গেল তো? এবার দেখ আর কি কি হলো, একটা করে করবো। তারপর কি বলছো? রিয়ালাইজেশন খরচা হয়েছিল কত? 26,000 টাকা। খরচাও তোকে করতেই হবে, খরচা তোকে করতেই হবে 26,000 টাকা। স্যার আমি খরচা করবো না, খরচা যদি না করিস তাহলে অ্যাসেটগুলি বেচতে পারবি না, খরচা করতেই হবে। তাহলে রিয়ালাইজেশন অ্যাকাউন্টের ডেবিটে লেখ টু ক্যাশ অ্যাকাউন্ট, ব্যাকেটে এক্সপেন্সেস লিখবি কত? 26,000 টাকা।
সঙ্গে সঙ্গে ক্যাশ অ্যাকাউন্টে বসিয়ে দে, লেখ বাই রিয়ালাইজেশন, অ্যাকাউন্ট বললে এক্সপেন্সেস 26,000 টাকা। একটু স্টেপগুলো ফলো করিস, কিন্তু আমি কোনটার পর কোনটা করছি ভালো করে দেখে নিস, কিন্তু দরকার হলে আমি আরো একবার বলছি। প্রথমে কি করলাম দেখ, প্রথমে কি করলাম ভালো করে বুঝবি, কিন্তু প্রথমে কি করলাম, যত অ্যাসেট সব ডেবিটে বসালাম, ক্যাশটা ক্যাশে বসালাম, আর অমলের ক্যাপিটালে বসালাম। লাইবিলিটি সাইডে কেইটার্স বসাতে পারিনি, কেননা অল পার্টনার ইনসলভেন্ট হলে তখন লাইবিলিটি অ্যাকাউন্ট খুলতে হয়। এখানে একটা লাইবিলিটি কেইটার্স দিতে, যদি অন্যান্য অঙ্কে বলে দেবে কোনো একটা লোন বলে দেবে, তখন লোন অ্যাকাউন্ট খুলতে হবে। কোনো অঙ্কে বলে দেবে বিল পেবেল, তখন বিল পেবেল অ্যাকাউন্ট খুলতে হবে, সব আলাদা করে অ্যাকাউন্ট খুলতে হবে। ঠিক আছে তো? তো দুটো থাকলে ধরো দুটো থাকলে bills payable, হ্যাঁ, কেইটার্স অ্যাকাউন্ট, বিলস পেবেল অ্যাকাউন্ট, আলাদা আলাদা দুটো আলাদা অ্যাকাউন্ট খুলতে হবে। এরকম একটা অঙ্ক আমি দেবো। তাহলে হয়ে গেল, কেইটার্সের অ্যাকাউন্ট খুলে ফেললাম। আর যখনই অল পার্টনার ইনসলভেন্ট হবে না, তুই নিজে মনে মনে একটা ক্যালকুলেশন করে নিবি। যখনই দেখে নিবি অল পার্টনার ইনসলভেন্ট, সবসময় মনে মনে একটা ক্যালকুলেশন, কি মনে মনে ক্যালকুলেশন করবি, তুই অ্যাসেট বেচে কত টাকা পেয়েছিস সঙ্গে সঙ্গে আগে দেখে নিবি। যখনই অঙ্ক পাবি না, ইনসলভেন্টের অঙ্ক কি দিচ্ছে, অল পার্টনার নাকি একজন, ওয়ান পার্টনার ইনসলভেন্ট নাকি অল পার্টনার ইনসলভেন্ট, যে যদি দেখে নিস অল পার্টনার ইনসলভেন্ট, তুই সঙ্গে সঙ্গে অ্যাসেট গুলো বেচে কত টাকা পাচ্ছিস একবার যোগ করে নিবি। আচ্ছা, এত টাকা পাচ্ছি, যোগ করে তুই বের করে নিলি, এত টাকা পাচ্ছি। এবার লাইবিলিটি দিতে হবে কত, দিতে পারছিস না, তখনই এই অ্যাকাউন্টগুলো খুলতে হবে, ধরে নিতে হবে। বুঝতে পারলি ব্যাপারটা? এবার দেখ, তুই চিন্তা ভাবনা কর, ক্যাশে ছিল কত, 25,000 টাকা। তারপর অ্যাসেট বেচে কত টাকা পেলো, 1,65,000। তুমি যোগ করি করতে পারবি তো, কত হচ্ছে, 1,90,000 না, 1,90,000 টাকা। এখন তুই আগের দিনের অঙ্কগুলো কি করছিলি, স্যার মনে পড়ছিল, পুরো ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার পর সবার টাকা শোধ করে দিতাম, লাইবিলিটি শোধ করে দেওয়ার পর যেই টাকাটা বেঁচে থাকতো বাকি পার্টনাররা নিয়ে যেত। মনে পড়ছে? এই অঙ্কে কি মনে হয় পার্টনার বাড়িতে 1 টাকাও নিয়ে যেতে পারবে? কোনোদিনই টাকা নিতে পারবে না। ও তো টাকাই দিতে পারবে না, নেবে কি করে? তাহলে আমার হাতে আছে কত, দেখ ক্যাশ অ্যাকাউন্টে দেখ 1,90,000 ছিল, তার মানে 26,000 টাকা খরচা করে ফেলেছি, রিয়ালাইজেশন খরচা। তাহলে হাতে আছে কত, 1,90,000 থেকে 26 বাদ দে, 1,90,000 থেকে 26 বাদ দে, কত? 1,64,000। আচ্ছা, একটু গন্ডগোল হয়েছে, ছোট্ট একটা মিস্টেক হয়েছে, আমরা একটা অ্যাডজাস্টমেন্ট মিস্টেক করে চলে গেছি, পড়িনি। একটা অ্যাডজাস্টমেন্ট পড়তে হবে, দেখ আর একটু পড়। এই দেখ, এখানে বলেছিল কি, বিমলের বাড়ি ঘর বেচে, প্রাইভেট স্টেটমেন্টে এরকম বলছি, বিমল তার বাড়ি ঘর বেচে যা টাকা পেয়েছে, সেই টাকা দিয়ে ওর কাছে যারা টাকা পেত, মানে এমন না যে শুধু ব্যবসা টাকা পেত, ও ধর নিজের সংসার চালানোর জন্য বাইরে থেকে টাকা ধার করেছে, সবার টাকা শোধ করছে, তাই শোধ করে উঠতে পারেনি। কি বললে বলতে পারি? তাহলে বিমলের কাছ থেকে 1 টাকা পাওয়া যাবে? ধর ব্যবসা যখন দেউলিয়া হয়ে গেছে, ব্যবসা যখন ইনসলভেন্ট হয়ে গেছে, তখন ফার্ম বিমলের কাছে টাকা চেয়েছে, বিমলকে বলছে বিমল টাকা দাও। ও তখন কি করছে, ওর কাছে টাকা নেই, ওর বাড়ি ঘর বেচে ফেলেছে, বাড়ি ঘর বেচে সবার টাকা দিচ্ছে, সবার টাকা দেওয়ার পরেও ওর কাছে টাকা নেই, ও বিজনেসে টাকা আনতেই পারে না। ঠিক আছে? কিন্তু অপরদিকে অমল বাড়ি ঘর বেচে দিয়েছে, বেচে ওর কাছে যারা টাকা পায় সবাইকে টাকা দিয়েছে, সবাইকে টাকা দেওয়ার পরও হাতে 16,000 টাকা আছে। এই 16,000 টাকা ব্যবসায় নিয়ে এসছে, বুঝতে পারলি কি বললাম? 16,000 টাকা ব্যবসায় নিয়ে এসছে। তাহলে এখানে কি লিখবো, ক্যাশ অ্যাকাউন্টে ডেবিটে লিখবি, কে নিয়ে এসে টাকা, অমল, টু অমলস ক্যাপিটাল। আচ্ছা, কেন ডেবিটে বসলো, ক্যাশ আসছে কত, 16,000 টাকা, তো ডেবিটেই বসবি তো ক্যাশ অ্যাকাউন্টে, টু অমলস ক্যাপিটাল লেখ 16,000 টাকা। সঙ্গে সঙ্গে ডবল পোস্টিং করে দে, ক্যাপিটাল অ্যাকাউন্টের কেইটে লেখ বাই ক্যাশ বলে অমলের ঘরে 16,000 টাকা। এগুলো বুঝতে পারলি পয়েন্টগুলো বুঝতে পারিস তো? অমলের ঘরে কত লিখলাম, 16,000 টাকা। এবার দেখ তারপর কি বলেছিল, আর তো সেরকম কিছু নেই, এবার মেলাবো, একটা করে মেলাবো। এই অঙ্কটা পরীক্ষায়, অনলাইন পরীক্ষা ছিল, 20 নম্বর দিয়েছিল এই অঙ্কটা, বুঝিস তো? দেখ এবার ক্যাশে যোগ কর, ক্যাশে যোগ করে দেখ কত হচ্ছে, 2,06,000, টোটাল হচ্ছে 2,06,000। এই 2,06,000-এর মধ্যে আমার হাতে আছে 2,06,000 টাকা, তার মধ্যে খরচা করে ফেলেছি কত, 26,000 টাকা। তাহলে হাতে আছে কত এখন আর, 1,80,000। তাহলে তোর কি মনে হয় এই টাকাটা সবার প্রথম কাকে দেবে? সবার প্রথমে এটা ক্রেডিটার্সকে দেবে, কারণ আমার কাছে যে টাকা পায় তাকে দেবো, আমার কাছে টাকাটা পাই কে, ক্রেডিটার্স। তাহলে এই টাকাটা ক্রেডিটার্সকে দেবে, লিখবো কি, বাই ক্রেডিটার্স। ক্রেডিটার্সকে দিলাম কত, 1,80,000। দেখ তাহলে
ক্রেডিটার্স, এদিক শোন, ক্রেডিটার্স কে দিলাম, দেখ কি লিখলাম, ক্যাশ অ্যাকাউন্টে ক্রেডিটে লিখলাম বাই ক্রেডিটার্স বলে 1,80,000, তাহলে ক্রেডিটার্সে কি বসবে, ট্রু ক্যাশ বলে 1,80,000। ঠিক আছে তো, তাহলে ভাব ক্রেডিটার্স পেতো আমাদের কাছে 4,80,000, ওকে দিলাম 1,80,000, তাহলে ওকে দিতে পারলাম না কত, 3,00,000 দিতে পারলাম। এটাকে কি বলে, যেটাকে বলা হয় কি বলা হয় শুনে নে, এটাকে বলা হয় ডেফিসিয়েন্সি। কি বললাম, ডেফিসিয়েন্সি, DEFICIENCY, এটাকে বলা হয় ডেফিসিয়েন্সি। 4,80,000 হয়ে গেল, মোটামুটি বোঝা গেল এত অব্দি। এবার সঙ্গে সঙ্গে একটা ডেফিসিয়েন্সি একটা অ্যাকাউন্ট খুলতে হবে, এবার তোকে একটা ডেফিসিয়েন্সি অ্যাকাউন্ট খুলতে হবে। ডিফর্ম করলেই হবে, আস্তে অল্প, এই ডিফর্ম হয়ে গেল। তাহলে টু ডেফিসিয়েন্সি ছিল, তাহলে ডেফিসিয়েন্সি কি হবে, বাই কি হবে বল, বাই ক্রেডিটার্স, অ্যাকাউন্ট 3,00,000 টাকা হয়ে গেল। এই যে আমার 3,00,000 টাকা যে ডেফিসিয়েন্সি হলো, 3,00,000 টাকা কার কত ডেফিসিয়েন্সি হয়েছে, কিছু অমলের হয়েছে, কিছু বিমলের হয়েছে। দেখ কি করে হবে, এবার দেখ এত অব্দি হয়েছে তো, এত অব্দি না হলে এই জায়গাটা দেখাতে হবে, কারণ এখানে 3,00,000 টাকা কার কত বের করতে পারবো, কিভাবে বের করবো দেখতে হবে। এই আমার দিকে, এদিক তাকা, আমার খাতার দিকে তাকা, এই যে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টের দিকে তাকা, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, সবাই সবার পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টের দিকে তাকা। আচ্ছা পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টের দিকে তাকাবি, তুই আগে রিয়ালাইজেশন মেলা, কি রে, আগে রিয়ালাইজেশন মেলা, নাহলে পার্টনার্স ক্যাপিটাল দিকে তাকাবি কি করে, রিয়ালাইজেশনটা মিলিয়ে দে, বল রিয়ালাইজেশনটা মেলা, রিয়ালাইজেশন ডেবিট দিকে বেশি হবে। আর আচ্ছা বল দেখি, একটা কথা বলছি, বল এই যে ডিসোলিউশনের অঙ্ক করছি, বলতে পারবি এই অঙ্কটায় প্রফিট হবে না লস হবে, এই নম্বরে লসই তো। ভাবনা চিন্তার কোনো জায়গাই নেই, কোনো চিন্তা ভাবনাই নেই, ইনসলভেন্টের অঙ্ক দেওয়া মানে লস হবেই। ইনসলভেন্ট মানে কি, ও তো ব্যবসা লস হবে, ইনসলভেন্ট মানে লস হবে, ইনসলভেন্ট দেওয়া মানে লস হবেই হবে, আর কোশ্চেনই করতে হবে না এরপরে। ডেবিট দিক গুলো যোগ কর কত হচ্ছে দেখ, ডেবিট দিক যোগ করে বল কত হচ্ছে, কত হয়েছে, 416,000. 416,000, ঠিক আছে 416,000 হবে, মাইনাস কর, ক্রেডিট দিকটা মাইনাস কর, 1,65,000 মাইনাস কর ওর থেকে, কত হচ্ছে 251. 251,000, ঠিক। বাই কি লিখবো, এটা বাই পার্টনার্স ক্যাপিটালে চলে যাবে, হ্যাঁ তাই তো, বাই পার্টনার্স ক্যাপিটাল, কার কার মধ্যে ভাগ হবে এটা, অমল আর বিমলের মধ্যে। রেশিও কি ছিল মনে আছে তো, ইকুয়াল রেশিও, মনে পড়ছে ইকুয়াল রেশিও, তাহলে 2,51,000 কি ইকুয়াল রেশিও ভাগ করলে কত হবে, লেখ 1,25,500। 1,25,500 হয়ে গেল। সঙ্গে সঙ্গে পার্টনার্স ক্যাপিটাল ডেবিটে পাঠা, এটা পার্টনার্স ক্যাপিটাল ডেবিটে পাঠিয়ে দেন, কি লিখবি, টু রিয়ালাইজেশন অ্যাকাউন্ট, লেখ টু রিয়ালাইজেশন অ্যাকাউন্ট 1,25,500, 1,25,500 হয়ে গেল। এবার তুই মেলা, পার্টনার্স ক্যাপিটালটা মেলা, শেষ হয়ে গেছে অঙ্ক শেষ। পার্টনার্স ক্যাপিটাল মেলা, দেখ এর দেখ পার্টনার ক্যাপিটাল এ আর বি মানে অমলের ডেবিট দিকে কত হচ্ছে, 1,25,000 আর 1,25,500 মানে 2,50,500, তাই তো, টোটাল কত হচ্ছে বল, 2,50,000। 2,50,500, এইদিকেও লিখলাম 2,50,500, শর্ট পড়লো কত, বল 2,34,000। 2,34,500। হিসাব কি বলে জানিস তো, প্রপার অ্যাকাউন্টস এর কনসেপ্ট যদি দেখি, আমরা আগের দিনও শিখেছি, এ ব্যবসা থেকে তার 2,50,500 নিয়ে নিয়েছে, ঠিক আছে তো, আর এইদিকে ও 16,000 টাকা নিয়ে এসে, অ্যাকচুয়ালি একে অমলকে কত টাকা নিয়ে আসতে হবে জানিস তো, 2,34,500 নিয়ে আসতে হবে। ও কি টাকা আনতে পারবে, ও তো কোনো দেউলি আনতে পারবে না, তাহলে এটা কি হলো, এটাই হচ্ছে ডেফিসিয়েন্সি, এটাকে লিখবো কি, বাই ডেফিসিয়েন্সি, বুঝতে পারলি তো, এটাই হবে ডেফিসিয়েন্সি। সেম ভাবে বিমলেরটা কর, 1,25,500, এই 1,25,500 থেকে 60,000 বাদ দিলে কত হচ্ছে, 1,25,500 থেকে 60,000 বাদ দিলে কত হচ্ছে, 65,500, এটাও ডেফিসিয়েন্সি, বুঝতে পারলি। এবার ওখানে লিখতে পারিনি, মনে পড়ে ডেফিসিয়েন্সি 3,00,000 টাকা,
এখানে বাই ডেফিসিয়েন্সি ছিল, ডেফিসিয়েন্সিতে গিয়ে কি হবে লেখ, টু অমল, টু অমল ক্যাপিটাল অ্যাকাউন্ট কত টাকা, 2,34,500, আর লিখবো টু বিমল ক্যাপিটাল অ্যাকাউন্ট কত টাকা হবে, এবার তো বের করলাম 65,500, টোটাল হলো 3 লাখ। এই হচ্ছে অঙ্ক। একটা থিওরি দেওয়া ছিল আমাদের, এই দেখ ওই পিডিএফ পরে পাঠিয়ে দেবো, ইনসলভেন্সি অফ অল পার্টনার, সব পার্টনার যদি ইনসলভেন্ট হয় তাহলে রুলটা কি দেখ, এদিক তাকায় দেখ, সব পার্টনার যদি অল পার্টনার যদি ইনসলভেন্ট হয় তাহলে রুলটা কি আছে, প্রথমে রিয়ালাইজেশন অ্যাকাউন্ট খুলতে হবে, তারপর ট্রান্সফার অফ অল অ্যাসেট, যত অ্যাসেট আছে সমস্ত অ্যাসেটকে ট্রান্সফার করি রিয়ালাইজেশনে, কিন্তু লাইবিলিটিকে করো না, লেখা আছে বাট নট লাইন, লিখেই দিয়েছি, নোট লেখাই আছে, বুঝতে পারলি তো। 3 নম্বর বলেছে সমস্ত অ্যাসেট বেচে দাও, ঠিক আছে। ইফ নট অ্যাডজাস্টমেন্ট, যদি কোনো অ্যাসেট সম্পর্কে কিছু না বলে কত টাকায় বেচতে পেরেছি, তাহলে ধরে নাও ওটা বুক ভ্যালুতে বেচে দিয়েছে। ডু নট পেমেন্ট এনি লাইবিলিটি, কোনো লাইবিলিটি পেমেন্ট করো না। তারপর বলেছে কি, ট্রান্সফার লস অন রিয়ালাইজেশন ক্যাপিটালে পাঠাও। তারপর রাইট এনি ক্যাশ রিকভার্ড ইন ক্যাপিটাল অ্যাকাউন্ট ট্রান্সফার টু ক্যাশ, আর ব্যালেন্সিং ফিগার ট্রান্সফার টু ডেফিসিয়েন্সি, যেটা অঙ্ক বললাম এটাই বলা আছে। বুক ভ্যালুটা কথা বেচতে বললে? না কোনো অ্যাসেট, ধর এমন কোনো অ্যাসেট আছে বাট ওই অ্যাসেটটা বেচে কত টাকা পাওয়া গেছে কিছু বলে দেয়নি, তাহলে ধরে নাও তুমি ওটা ভ্যালুতে বেচে দিয়েছো, ধরে নাও। এই ছিল অঙ্কটা।